বাসার ভিতরে ঢুকতেই শারমিনের বাবার সাথে দেখা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো আছি। তোমার খবর কি? কালকে দেখলাম না, আজকে বাসায় আসতো যে? আমি কিছু বলার আগে শারমিন বলল, বাবা আমি ফোন করে আসতে বলছি। ও আচ্ছা, তা ভিতরে যাও, আমি বাইরে থেকে আসছি। আচ্ছা বাবা। আঙ্কেলকে দেখা মাত্র জেরিন সাইড কেটে চলে যায় একপাশে, কারণ নতুন বউ তো আর বিয়ের পরের দিন বেড়াতে পারে না তাই। আর মাইশাকে দেখে আঙ্কেল ভাবছে হয়তো শারমিনের বান্ধবী। শারমিন বলল, আসো তোমরা। আমি যাচ্ছি আর ভাবছি আমাকে মিথ্যা বলা হয়েছে। এতক্ষণে বুঝলাম যে আমাকে মিথ্যা বলা হয়েছে, যে আঙ্কেল আমাকে আসতে বলেনি। কিন্তু এদিকে শারমিন জেরিনের সাথে বুদ্ধি করে আমাকে আঙ্কেলের কথা বলছে। এরপর শারমিন 2 তলায় একটা রুমে আমাকে আর মাইশাকে নিয়ে আসলো। আমি রুমে ঢুকে দেখি জেরিন বসে আছে। রুমটা চারদিকে তাকিয়ে দেখলাম এটা জেরিনের রুম, কারণ এখনও রুমটা সাজানো আছে। জেরিন আমাদেরকে বসতে বলল। আমিও মাইশা সোফায় বসলাম আর শারমিন বের হয়ে গেল। আমরা 3 জন কথা বলছি। আমি একসময় বললাম, আমাকে মিথ্যা বলে এখানে আনার মানে কি জেরিন? জেরিন বলল, শারমিনের জন্য তোমাকে মিথ্যে বলছি। আমার কোনো দোষ নেই, সব শারমিনের দোষ। এমন সময় শারমিন কিছু নাস্তা নিয়ে রুমে প্রবেশ করে আর বলে, মিথ্যা কথা বলে আমাকে এখানে আনার মানে কি? শারমিন বলল, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই। আমি বললাম, এখন তো আর কোনো লাভ নেই আমাকে দেখে, কারণ আমার তো বিয়ে ঠিক হয়ে আছে। এই কথা বলে মাইশার দিকে তাকিয়ে দেখি ও ফোন ঘাঁটতেছে। শারমিন বলল, আমি বিশ্বাস করি না। আমি বললাম, বিশ্বাস করতে হবে না, যখন বিয়ে হবে এমনি বিশ্বাস করবা। হয়েছে, এখন এসব কথা বাদ দিয়ে নাস্তা করো। বলল জেরিন। আমি বললাম, দুলাভাইকে যে দেখছি না। জেরিন বলল, তুমি আসার একটু আগে বাইরে গেল। আমি জেরিনকে বললাম, তুমি শুরু করো আগে। জেরিন বলল, সমস্যা নেই, একজন শুরু করলেই হলো। আমরা নাস্তা করতেছি, হঠাৎ মাইশা শারমিনকে বলল, তোমার ফেসবুক আইডির নাম কি? কেন? বলে শারমিন ওর আইডির নাম বলল, আর মাইশাও ওর আইডির নাম বলল। মাইশার আইডির নাম শুনে শারমিন বলে উঠল, কি? এরপর শারমিন ও মাইশা দুজনেই বলল যে তারা প্রায় 1 বছর থেকে ফেসবুকে পরিচিত, নিয়মিত কথা হতো তাদের। তবে দুজন দুজনকে একটা করে পিক দিয়েছিল শুধু। মাইশা বলল, শারমিনকে দেখাতে এই পিক তার মতো লাগে তাই জিজ্ঞেস করলো। আর মাইশার ধারণাই সত্যি হলো। তবে মাইশাকে সামনাসামনি দেখে শারমিন প্রথমে চিনতে পারেনি, তবে পরে চিনে। শারমিন বলল, তুমি বাংলাদেশ আসলা কবে? আমাকে তো বলোনি। আমি আসছি এটা কেউ জানে না, বাবা মা ছাড়া, তাই কাউকেই বলিনি। এরপর শারমিন বলল, তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে? মাইশা বলল, না, এখনো হয়নি দেখা, কালকে আসছি, কাল পরশু দেখা করব। তাহলে পলক তোমার কি হয়? আর পলকের সাথে বিয়ে ঠিক হলো কিভাবে? এ কথা শুনে মাইশা জিহ্বায় কামড় দেয়। হায় আল্লাহ, এটা কি হলো? আমি আবারও ধরা খেলাম শারমিনের কাছে মিথ্যা অভিনয় করে। ছি পলক, ছি, তুমি ছেলেদের মান সম্মান আর রাখলা না, মনে মনে বলতেছি আমি। সরি পলক। আমাকে মাইশা বলল। এমন সময় জেরিনের হাজবেন্ড চলে আসে, তাই আর কোনো কথা না বলে তার সাথে পরিচিত হলাম। এরই মাঝে বেজে গেল রাত 9টা। আমি জেরিনকে বললাম, আমরা এখন চলে যাই, অনেক রাত হয়েছে, তাছাড়া বাসায় যেতেও অনেক সময় লাগবে। জেরিনও ওর হাজবেন্ড বলল আবার আসতে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর আমি মাইশাকে বললাম, চলো এখন বাসায় যাব। মাইশা শারমিনের সাথে গল্প করতেই আছে, আমাকে বলল, এত তাড়াতাড়ি কেন? এখনো তো আমাদের কথা শেষই হয়নি। আমি বললাম, কয়টা বাজে দেখছো, তাড়াতাড়ি আসো। মাইশা ফোন বের করে দেখে যে 9টা পার হয়েছে, তাই শারমিনকে বলে যে পরে কথা হবে, আজকে আসি বলে চলে আসে। আমরা চলে আসার আগে বাসার সবার সাথে কথা বলে চলে আসলাম। আমি গাড়ি চালাচ্ছি, শারমিন আমার পাশে বসে আছে, দুজনেই নিশ্চুপ। আমি বললাম, এটা কি কাজ করলা তুমি? শারমিন বলল, কি কাজ? আমি বললাম, তুমি শারমিনকে চিনো ভালো কথা, কিন্তু পরিচয় দিলা কেন? শারমিন তো তোমাকে চেনেনি। মাইশা বলল, সরি, আসলে শারমিনের সাথে আমার খুব ভালো সম্পর্ক তো, তাই সামনাসামনি পেয়ে সবকিছু ভুলে গেছি। আর ওই সময় যে আমি তোমার সাথে অভিনয় করব তা মনে ছিল না, সত্যি বলছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু করতে হবে না, যা করার আমাকেই করতে হবে। এরপর আমি আর কোনো কথা না বলে সোজা বাসায় চলে আসলাম।
বাসায় আসতে আসতে রাত 11টার মতো বাজে, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। কালকে আমার বিয়ে, আমি এখনও আমার হবু বউকে দেখিনি। সবাই বলতেছে বউ নাকি খুব সুন্দরী, কিন্তু আমার কেমন জানি লাগতেছে বউকে না দেখতে পেরে। কারণ বউ যদি আবার শারমিন হয়। রাতটাও শেষ হয়ে গেল, এখন দুপুর, একটু পরে বিয়ে করতে যাব আমি। কিন্তু এখনও আমার বউয়ের পিকও কেউ দেখালো না। সবাই বলছে দেখতে লাগবে না, বিয়ের পরে তো সারা জীবন দেখবি। আমি এখন বউদের বাসায়, আমার পাশে আমার হবু বউ বসে আছে। কয়েক মিনিট পরে আমাদের বিয়ে। আমি অনেক চেষ্টা করতেছি ওর মুখ দেখবার, কিন্তু দেখতে পারছি না। পুরো মুখে ঘোমটা দিয়ে বসে আছে। এদিকে আমি ঘেমে শেষ। অবশেষে কাজী সাহেব আমাদের বিয়ে পড়ালেন। কবুল বলার সাথে সাথে বউ ঘোমটাটা খুলল। ঘোমটার ভেতর থেকে শারমিনের মুখখানি বের হয়ে আসলো। আমার মুখে ঠান্ডা কি যেন পড়ল। আমি আমার হাত মুখে দিয়ে দেখি পানি। এরপর চোখ খুলে দেখি আমি আমার রুমে আমার বিছানায় শুয়ে আছি, আর কে যেন আমার মুখে পানি ঢেলে দিয়েছে। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। যাক বাবা, বাঁচা গেল শারমিনের হাত থেকে। স্বপ্নটা আর একটু সময় থাকলেই আমি হার্ট অ্যাটাক করতাম। ধন্যবাদ যে আমার ঘুম ভাঙালো। এই যে মিস্টার, আর কত ঘুমাবেন? আমাকে না ঘুরানোর কথা আপনার? গরুর মতো ঘুমাচ্ছেন কেন? কয়টা বাজে দেখেছেন? ইত্যাদি। মাইশা এগুলো আমাকে বলতেছে। তার মানে মাইশা আমার ঘুম ভাঙালো। আমি আমার ফোনটা নিয়ে দেখি সকাল 10টা বাজে। আজকে এত ঘুমালাম আমি? আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যাব, এমন সময় মাইশা বলল, তাড়াতাড়ি রেডি হও। আমি রেডি হচ্ছি কিন্তু। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর আমি ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি মাইশা আমার রুমে রেডি হয়ে বসে আছে। মাইশা বলল, এত সময় লাগে ফ্রেশ হতে? আমি বললাম আমার একটু বেশি সময় লাগে। মাইশা বলল, তাই বলে ফ্রেশ হতে 40 মিনিট? আমি কিছু না বলে বললাম, তুমি এখন রুম থেকে যাও, আমি চেঞ্জ করব। এরপর রেডি হয়ে আমি খেতে যাব, কিন্তু আমাকে খেতে দিল না। মাইশা বলল, যে সেও খায়নি তাই আমিও খাবো না, দুজনে বাইরে খাবো। তাই আমি না খেয়ে বেরিয়ে পড়লাম। মাইক্রো নিতে ধরলাম, কিন্তু মাইশা বলল বাইকে করে ঘুরবে। কি আর করার আছে আমার, বাধ্য হয়ে বাইক নিলাম। কিছু দূর যাওয়ার পরে আমার ফোনে কে যেন ফোন দিল, তাই বাইক থামিয়ে ফোন বের করে দেখি রং নাম্বার। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ আসলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি সোনা? আমি তো আসছি অনেক আগে। কে আপনি ভাই? আর আমাকে এগুলো বলতেছেন কেন? আমি অপরিচিত ছেলে মেয়ে সবাইকে ভাই বলি। তুমি আমাকে ভাই বলছো মানে? তো কি বলবো, আগে আপনার পরিচয় দিন। কি? তুমি আমাকে এক রাতেই ভুলে গেলা? কালকে তো রাত 3টা পর্যন্ত মেসেঞ্জারে কথা বললা। আজকে না আমাদের পালিয়ে যাওয়ার কথা? কি বলে এই মেয়ে? আমি নাকি পালিয়ে যাব? আমি ফেসবুক ইউজ করি কম, আর রাত 3টা পর্যন্ত কথা বলছি নাকি? সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। ছি ছি, এটা তোমার আসল রূপ? এতদিন প্রেম করে এখন বলছো আমি চিনি না? আপনার ভুল হচ্ছে। এটা করতে পারতেছো আমার সাথে? শুনেন আপু, আমি প্রেম করি না, আর আপনাকে আমি চিনিও না, তাই আমার কাছে কান্না করে কোনো লাভও নেই। আপনি হয়তো রং নাম্বারে ফোন দিয়েছেন, নাম্বারটা ভালোভাবে চেক করুন। না, এই নাম্বারই ঠিক আছে। তুমি আমাকে মিথ্যে কথা বলতেছো। প্লিজ তুমি এভাবে আমাকে ঠকিও না সোনা, প্লিজ। আরে বোন, বলছি তো আমি আপনার বিএফ না, আপনি অন্য নাম্বারে ফোন দিয়েছেন। নাম্বার চেক করে আবার ফোন দিন, রাগ হয়ে বললাম। আর ফোনটা কেটে দিয়ে আবারও বাইক চালাতে লাগলাম। এরপর এক জায়গায় মাইশাকে নিয়ে গেলাম। কিছুক্ষণ দুজন ঘুরলাম, তারপরে একটা রেস্তোরাঁয় খেতে বসছি। এমন সময় মা আমাকে ফোন দেয় আর একটা মেডিকেলের নাম বলে, তাড়াতাড়ি ওই মেডিকেলে যেতে বলে। মা বলল বাবা নাকি হার্ট অ্যাটাক করেছে। এরপর আমি আর কিছু না খেয়ে সাথে সাথে মাইশাকে নিয়ে ওই মেডিকেলে চলে আসলাম। এসে দেখি মা কান্না করতেছে আর বাবা আইসিইউতে ভর্তি হয়েছে। ডাক্তাররা বাবাকে দেখতেছে, তাই আমি বাবার কাছে যেতে পারলাম না। আমি আইসিইউর বাইরে দাঁড়িয়ে থাকলাম। প্রায় 2.5 মিনিট পরে ডাক্তার বের হলো। ডাক্তার বের হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে গিয়ে বললাম আমার বাবা কি অবস্থা এখন? ডাক্তার বলল, আলহামদুলিল্লাহ এখন ভালো, একটু পরে গিয়ে দেখা করতে পারবেন। আর কোনো ধরনের আঘাত বা চাপ দিবেন না, দিলে খুব বড় সমস্যা হতে পারে, কারণ এর আগেও একবার এমন হয়েছিল। আর একটা কথা, বিশেষ করে দূরের পথ জার্নি করতে দিবেন না। নার্স বের হলে গিয়ে দেখা করেন বলেই ডাক্তার চলে যায়। আমি অপেক্ষায় থাকি কখন নার্স বের হবে। ঠিক 20 মিনিট পরে নার্স বের হয়ে বলল, আপনারা চাইলে এখন রোগীর সাথে দেখা করতে পারবেন। নার্স এই কথা বলার সাথে সাথে আমি দৌড়ে বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলতেছে। এমন সময় মা ও মাইশাও বাবার কাছে চলে আসলো। বাবা শোয়া থেকে উঠতে বসতে ধরলে
আমি বাবাকে ধরে উঠতে দিলাম না। আমি বললাম, বাবা তুমি এখন অসুস্থ, তোমাকে উঠতে হবে না, তুমি শুয়েই থাকো। এরপর আমি কিছু কথা বলে মা ও মাইশাকে বাবার কাছে রেখে ডাক্তারের কাছে চলে আসলাম। ডাক্তারকে বললাম, আমরা কি বাবাকে বাসায় নিয়ে যেতে পারবো? ডাক্তার বলল, হ্যাঁ পারবেন, তবে কিছুদিনের জন্য সব সময় কাউকে সাথে রাখবেন, তবে একটা নার্স রাখলে সবচেয়ে ভালো হয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটা নার্স দেওয়ার ব্যবস্থা করুন। ডাক্তার বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বাবার কাছে চলে যান, আমি দেখছি। ধন্যবাদ আপনাকে। এরপর আমি বাবার কেবিনে চলে আসলাম। এসে দেখি বাবা বসে আছে। আমি বাবাকে বললাম, তোমাকে না আমি শুয়ে থাকতে বললাম না, আবার উঠছো কেন? বাবা বলল, আমি এখন ঠিক আছি, তুমি টেনশন করো না। ডাক্তার কি বলল? আমি বললাম, তুমি চাইলে এখানে বসে যেতে পারো, তবে একটা নার্স রাখতে বলছে কিছুদিনের জন্য। বাবা বলল, নার্স আবার কেন? বাসায় কি লোক নাই নাকি? তুমি আছো, তোমার মা আছে, নার্সের প্রয়োজন কি? আমি বললাম, ডাক্তার বলল রাখতে, রাখলে সমস্যা কি? কিছুদিনের জন্যই তো, এতে করে সবারই সুবিধা হবে, কারণ আমি তো সবসময় বাসায় থাকি না। বাবা বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো, আমি এখন বাসায় যাব। 2 ঘন্টা পরে আমরা বাসায় চলে আসলাম, তবে আমাদের সাথে নার্স আসেনি। ডাক্তার বলছে, আপনারা চলে যান, আমি পরে একটা নার্সকে আপনার বাসায় পাঠিয়ে দিতেছি। আমি বাসায় এসে মাকে বললাম, বাবা কিভাবে এমন হলো? মা বলল, তুমি বেরিয়ে যাওয়ার পরে তোমার বাবা বাসায় আসে আর বলে শরীরটা কেমন যেন করতেছে, তার একটু পরে। আমি বললাম, ও আচ্ছা, আজ থেকে বাবার বিদেশে যাওয়া বন্ধ। মা বলল, তোমার বাবা তা শুনলে তো, আর কে যাবে বিদেশে? আমি বললাম, আগে সময় আসুক। বলে আমি ফ্রেশ হয়ে আমার রুমে চলে আসলাম। আমি আমার রুমে শুয়ে আছি, এমন সময় মাইশা চলে আসে। মাইশার সাথে কথা বলতে বলতে দেখি যে রাত 11টা বাজে। তাই মাইশাকে বললাম, রাত 11টা বাজে, কালকে ভার্সিটি যাব, এখন ঘুমাতে হবে। মাইশা বলে, কালকে ঘুরতে নিয়ে যাবা না? আমি বললাম, দিনে না, রাতে যাবনি। আচ্ছা গুড নাইট, আল্লাহ হাফেজ বলে চলে গেল মাইশা এবং আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা করে আমি ভার্সিটিতে আসলাম। এসে দেখি আমার আগে সবাই চলে আসছে। আমি ক্লাসরুম থেকে বেরিয়ে 2টা বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম। পিছন থেকে কে যেন আমার ঘাড়ে নাড়ল। আমি পিছনে ঘুরে দেখি শারমিন মাটিতে এক পা ফেলে বসে হাতে একটা গোলাপ ফুল নিয়ে আছে। আমি পিছনে ঘোরার সাথে সাথে শারমিন বলল, আই লাভ ইউ পলক। শারমিন এইভাবে প্রপোজ করায় আমি অবাক বা আশ্চর্য কোনোটাই হইনি, কারণ যে মেয়ে সবার সামনে নিজের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলতে পারে তার দ্বারাই সবার সামনে প্রপোজ করা কোনো সমস্যা না। আমি বললাম, এগুলো করার মানে কি শারমিন? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বলে এই না যে আমি তোমার প্রেমে পড়েছি। আমি কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না, আর ভালোবাসতে পারবো না। শারমিন বলল, কেন আমাকে ভালোবাসো না? কি নেই আমার? আমার বাবার টাকা নেই, নাকি আমি দেখতে অসুন্দর? সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ ফিরিয়ে দিও না আমাকে। আমি বললাম, হ্যাঁ তুমি দেখতে সুন্দর হতে পারো, এইরকম কয়েকটা ভার্সিটির মধ্যে শ্রেয়া সুন্দরী, এতে আমার কোনো সন্দেহ নেই। তোমার পিছনে অনেক ছেলে ঘুরে, কারণ তোমার ভালোবাসা পাওয়ার জন্য না, তোমার সুন্দর শরীরের জন্য। তোমার বাবা বড়লোক এটা বলতেছো? তুমি কি মনে করো টাকা দিয়ে আমার কাছ থেকে ভালোবাসা কিনে নিবে? আসলে কি জানো ভালোবাসা কি? তুমি সেটাই বোঝো না। ভালোবাসা ধনী গরিব সুন্দর অসুন্দর দেখে হয় না। ভালোবাসা হলো দুটি মনের মিল, একে অপরকে বুঝতে পারা, এমন কোনো কাজ না করা যাতে করে ভালোবাসার মানুষটি কষ্ট বা অপমানিত না হয়। আর তুমি কি করো? আমাকে অপমান করে ভালোবাসা আদায় করতে চাও, সবাইকে দেখাতে চাও তুমি একটা ডেঞ্জারাস মেয়ে, যা ইচ্ছা তাই করতে পারো তোমার বাবা বড়লোক বলে। আর হ্যাঁ, তুমি তো একটা লোভী মেয়ে, কারণ আমার আসল পরিচয় পাওয়ার আগে তো আমাকে দেখতেই পারতে না। পরে যখন পরিচয় পেলে যে আমি একজন কোটিপতির ছেলে, তারপর থেকে আমার পিছনে ঘুরঘুর করতেছো আমার ভালোবাসা পাওয়ার জন্য। আর কখনো যেন আমি শুনি না তোমার মুখ থেকে আমাকে ভালোবাসো এই কথা। আমি কিছু চিন্তা ভাবনা না করে শারমিনকে জোরে জোরে কথাগুলো বললাম, আর আমার কথার জন্য আমাদের দুজনের চারপাশে অনেক ছাত্রছাত্রী জড়ো হয়েছে। আমি বললাম, তোমাকে রাফি অনেক ভালোবাসে, এক কাজ করো তুমি রাফিকে ভালোবাসো। বলেই আমি ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি রাফি একটা মেয়েকে প্রপোজ করতেছে, আর ক্লাসে কেউ নেই, কারণ সবাই বাইরে। ক্লাসে শুধু রাফি আর রিমা, আর মেয়েটাও সাথে সাথে রাজি হয়ে যায়। আমি ক্লাসে আসায় রাফি আর রিমা দুজন দুজনের থেকে দূরে সরে গেল। আমি বললাম, সমস্যা নেই, আর মিষ্টি কই? রাফি বলল, হলেই পাবে। রিমা মেয়েটা দেখতে ভালোই আছে, আর লেখাপড়াতেও ভালোই, রাফির সাথে দুজনকে মানাবে দারুণ। এরপর আমি আর কিছু না বলে আমার বেঞ্চে গিয়ে বসলাম। কিছুক্ষণের মধ্যেই পুরো ক্লাসটাই স্টুডেন্টে ভরে গেল।
আমি বসে বসে ভাবছি শারমিনের কথা। শারমিন কি সত্যি ওর ভুল বুঝতে পেরেছে, নাকি আবার আমাকে ওর ভালোবাসার মায়ায় ফেলাতে যাচ্ছে? মেয়েদের তো আবার পেটে পেটে বুদ্ধি করে। দেখি শারমিন সত্যি কি আমাকে ভালোবাসে কিনা। ক্লাসে একের পর এক স্যার ম্যাডাম আসলো। অবশেষে আজকের ক্লাস শেষ। আমি এখন বাসায় যাচ্ছি আর ভাবছি আজকে সারাদিনে শারমিন একবারের জন্য আমার দিকে তাকালো না। ওর কোনো বান্ধবীর সাথেও কথা বলা দেখলাম না। সব ক্লাসেই মন খারাপ করেছিল। আচ্ছা, আমি কি বেশি কিছু বলে ফেললাম না তো? আচ্ছা, আমি শারমিনকে নিয়ে আজকে তো ভাবছি কেন? আমি তো শারমিনকে দেখতেই পারি না। এর আগে তো কখনোই ওর দিকে তাকাইনি, কিন্তু আজ সারাদিন ওর দিকে তাকালাম কেন? সারাদিন আমার দিকে তাকাইনি, এতে তো আমার খুশি হওয়ার কথা। ওর মন খারাপ হলে তাতে আমার কি যায় আসে? আজ থেকে যেন শারমিন আর আমার সাথে কথা না বলে, আর আমি আজ থেকে আবার আগের মতো হব, সাধারণভাবে চলাফেরা করব, যা দেখে শারমিন আর আমার কাছে যেন না আসে। এগুলো হাবিজাবি কথা ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে আমার রুমে শুয়ে ফোন টিপতেছি। এমন সময় মাইশা সাজুগুজু করে আমার রুমে আসে। আমি তো মাইশাকে এক দৃষ্টিতে দেখছি। এই কি দেখছো এমন করে? আমি তারপরও মাইশার দিকে তাকিয়ে বললাম কি? তখন মাইশা আমাকে বলল, কি দেখলা এমন হা করে? আমি বললাম, আজ এত সাজুগুজু করার কারণ কি শুনি। তখন মাইশা বলল, কেন সাজতে পারি না? আমি বললাম, কোনো কারণ তো আছে নাকি? মাইশা বলল, তেমন কোনো কারণ নেই, ঘুরতে যাব তো তাই। আর তুমি এখনো রেডি হওনি যে? আমি বললাম, যেতেই হবে আমাকে। মাইশা বলল, তুমি যাবে না তো কে যাবে? আমি একা যাব এত সুন্দর করে সেজে? আর কেমন লাগছে তা তো বললে না এখনো। আমাকে বলার সময় দিয়েছ? তুমি তো বললে সুন্দর করে সাজছ। অনেক সুন্দর লাগছে। যে ছেলে দেখবে সেই তোমার প্রেমে পড়বে। তুমিই তো পরনি এখন। আর অন্য ছেলে? আমার কথা বাদ দাও, আমি এখন রেডি হচ্ছি। তুমি বাইরে অপেক্ষা করো, আমি আসছি এখনই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও, আমি অপেক্ষা করছি। এই বলে রুম থেকে বের হয়ে গেল মাইশা। আমি রেডি হয়ে আমার রুম থেকে বের হব, এমন সময় মা ডাক দিল আর বলল, বাবা ডাকতেছে। তাই আমি বাবার রুমে বাবার কাছে আসলাম আর বললাম, বাবা কিছু বলবেন? বাবা বলল, আমি তো এখন কিছু করতে ও কোথায়ও যেতে পারবো না, তাই আমাকে কালকে আমার অফিসে যেতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি যাব। আর তোমার সব ওষুধ আছে তো? বাবা বলল। হ্যাঁ, সব ঔষধ আছে, কিছু লাগলে আমি তোমাকে বলবো। তারপর আমি বললাম, আচ্ছা আমি এখন যাই তাহলে। বলেই চলে আসলাম। এসে দেখি মাইশা আমার অপেক্ষায় আছে। এত সময় লাগে রেডি হতে? বাসায় তো রাত হয়ে যাচ্ছে। হারে না, বাবা ডাক দিছিল তাই দেরি হলো। এখন চলো। তারপর আমরা দুজন বেরিয়ে পড়লাম। আমাদের গ্রাম থেকে একটু দূরেই একটা পার্ক আছে, ওখানে। আপনারা হয়তো ভাবছেন রাতে আবার কোনো পার্ক খোলা থাকে নাকি? আসলে আমরা যেখানে যাচ্ছি সেটা রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এরপর আমরা চলে আসলাম আর এখন দুজন ঘুরতেছি। আমার হঠাৎ করে মনে হলো শারমিনের বাসায় কথা। ওদের বাসায় মাইশা বলছিল ওর নাকি বিয়ে আছে, কিন্তু আমাকে তো এখনো বললো না, আর দেখাও তো করলো না তার সাথে। আবার ফোনেও তো কথা বলতে দেখলাম না কখনো। তাই মাইশাকে বললাম, মাইশা, ওই দিন শারমিনকে তো বললে যে তোমার বিয়ে আছে, কিন্তু এখনো তো দেখা করলে না যে? আমার কথা শুনে মাইশা দাঁড়িয়ে যায় আর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। আমি বললাম, কি হলো, এভাবে দাঁড়িয়ে কি দেখো আমাকে? তখন মাইশা আমাকে বলল, দাঁড়িয়ে আমার বিএফকে দেখতেছি। আমি চারদিকে তাকিয়ে দেখি আমাদের আশেপাশে কোনো স্থির মানুষ নেই, শুধু আমি আর মাইশা ছাড়া। তাহলে কি আমি মাইশার বিএফ? না না না, আমি বিএফ হব কিভাবে? মাইশার সাথে তো 10-12 বছর পরে কথা হচ্ছে কয়দিন থেকে। আমি বললাম, তুমি একাই দেখবা, আমি দেখব না? তখন মাইশা আমাকে বলল, তুমি নিজেকে কিভাবে দেখবে? আমি বললাম, আমি আমাকে দেখব কেন? আমি তোমার বিএফকে দেখব। তখন মাইশা বলল, আরে তুমিই তো আমার বিএফ। আমি বললাম, মানে কি? আমি তোমার বিএফ? মাইশা বলল, আরে বোকা, তুমি আমার বিএফ। আর এই বিএফ এর মানে বেস্ট ফ্রেন্ড, বুঝছো এবার? আমি তো মাইশার কথা শুনে অবাক হয়ে যাই, কারণ আমি ভাবছিলাম কি আর এখন হলো কি। তারপর আবার আমি মাইশাকে বললাম, তোমার সাথে তো অনেক দিন থেকে কথা হয় না, তারপর আমি তোমার বেস্ট ফ্রেন্ড। মাইশা বলল, আচ্ছা চলো এইদিকে যাই আর কথা বলি। আমি বললাম, আচ্ছা চলো। মাইশা বলা শুরু করলো, তোমার কি মনে পড়ে না আমাদের ছোটবেলার কথা? তুমি আর আমি কত দুষ্টুমি করেছিলাম, অল্পতেই মারামারি করেছিলাম। জানো, আমি এখনো ভুলতে পারিনি সেই ছোটবেলার স্মৃতিগুলো।
তুমি জানো আমি এখনো তোমাকে ভুলতে পারিনি, আর কারোর সাথে বন্ধুত্বও করতে পারিনি। খুব মিস করতাম তোমাকে এতগুলো বছর বিদেশে থেকে। আর মাঝে মাঝে তোমার মার সাথে কথা হলে, তোমার কথা বললে তিনি বলতেন তুমি নাকি রাগ করে আছো, তাই কথা বলো না। তোমার সেই ছোটবেলার বন্ধুত্বের জায়গাটা এখনো কাউকে দিতে পারিনি। এখনো তুমিই আছো সেই ছোটকাল থেকে আমার বেস্ট ফ্রেন্ড। তবে আমাকে তোমার মনে আছে কিনা তা জানি না। আমি বললাম আমার কোনো ফ্রেন্ডই ছিল না কয়দিন আগেও, আর বেস্ট ফ্রেন্ড তো দূরের কথা। তবে আমি এখনও একজনের গাল টানার কথা ভুলতে পারিনি বলেই মাইশার 2 গাল ধরে টান দিলাম, আর সাথে সাথে মাইশা আমাকে মারতে ধরলো। এরপর দুজন ঘোরাঘুরি করে খেয়ে বাসার দিকে আসতেছি। বাসার কাছে আসতেই মাইশা আমাকে বলল, শারমিন মেয়েটা খুব ভালো। আমি বললাম শারমিন ভালো নাকি খারাপ তা তুমি কি ভাবে জানো? মাইশা বলল, না মানে এমনি বললাম আর কি। আমি বললাম ওর মতো খারাপ মেয়ে মনে হয় বাংলাদেশে আর একটাও নেই, বুঝছো? মাইশা বলল, বুঝছি। এর মধ্যে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দেখি রাত 10টা বাজে। তারপর আমি মাইশার রুমে গেলাম, গিয়ে দেখি মাইশা শুয়ে আছে। আমি যাওয়ার সাথে সাথে উঠে বসলো আর বলল, আজকে এত বড় কাজ তুমি আমার রুমে? আমি বললাম বেস্ট ফ্রেন্ডের রুমে তো আসতেই পারি, তাই না? কি করো? মাইশা বলল, তা ঠিক। এই তো শারমিনের সাথে কথা বলছি। শারমিনের নামটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি বললাম, ওই মিথ্যুক লবি মেয়ের সাথে তোমার এত কিসের কথা? হ্যাঁ, কিসের কথা বলতে? আমার হবু ভাবির সাথে তো কথা বলতেই পারি, তাই না? এই কথা যেন আর একবার শুনি না, তাহলে তোর খবর আছে। কি করবি তুই? হ্যাঁ, আর আমি কি তোর কথা বলছি যে তোর সাথে শারমিনের বিয়ে? এত কিছু কি বলতে হয়? আমি কিছু বুঝি না বুঝি? একটা কথা শুনে রাখ, আমি শারমিন নামটাও এখন সহ্য করতে পারি না। তাই শারমিনের সাথে কথা বলো না দেখা করো সেটা তোর ব্যাপার, কিন্তু আমার কাছে ওর কোনো কথা বলবা না, ওকে? শারমিন মেয়েটা তো ভালোই। আবার এই বলে আমি মাইশার রুম থেকে আমার রুমে চলে আসলাম। মাইশা আমাকে ডাক দিল, আমি শুনেও না শোনার ভান করে চলে আসলাম। আমি আমার রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়লাম। এত ঘুমাতে চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। আর শারমিনের কথা আজকে কেন জানি মাথায় ঘুরপাক খাচ্ছে। এরপর আমি ঘুমাই গেলাম, কখন তা জানি না। পরের দিন সকালে আমি বাবার অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বাবার রুমে চলে গেলাম। বাবা আমাকে সব কিছু বুঝিয়ে দিল আর বলল কোনো সমস্যা হলে ম্যানেজারকে বলতে, তিনি দেখিয়ে দিবে। আর বলল এখন থেকে সব কিছু শিখে নিই, আমি আর কয় বছরই বা বেঁচে থাকবো, সব কিছুই তো তোরই। আমি বললাম, বাবা এমন কথা বলো না তুমি, তোমার কিছু হবে না ইনশাল্লাহ। আর আমি তো আছি, ঠিক মতো ওষুধ খেও আর টেনশন করিও না। আমি এখন যাই তাহলে, কেমন বাবা? আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যেও কেমন বাবা। আচ্ছা ঠিক আছে বলে আমি বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে প্রথম অফিসে যাচ্ছি। এর আগে 2 দিন গেছিলাম বাবার সাথে দেখা করতে। বাবার সাথে দেখা করে আবার চলে আসি। আমি অফিসে এসে দেখি ম্যানেজার অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামা মাত্রই আমার কাছে তিনি আসলেন আর আমাকে তার সাথে যেতে বললেন। আমিও তার সাথে যেতে লাগলাম। বাবা আমাকে আগেই বলছিল যে আমার আসার কথা ম্যানেজারকে বলছে, তাই হয়তো ম্যানেজার আমার জন্য বাইরে এসে অপেক্ষা করছিল। তারপর আমাকে একটা রুমে নিয়ে গেল আর আমাকে কি কি করতে হবে তা দেখিয়ে দিল আর বলল কোনো সমস্যা বা কোনো কিছু না বুঝলে তাকে ডাক দিতে বলে চলে গেল। আমি আমার মতো করেই কাজ করতে লাগলাম। আজকে প্রথম, তাই একটু একটু সমস্যা হচ্ছে, তবে সব কিছু বুঝে শুনে করলাম। ম্যানেজারকে ডাক দিতে লাগেনি। বিকাল 4টার দিকে ম্যানেজারকে ডাক দিলাম। ম্যানেজার আসার পর তাকে বললাম, আমার তো সব কাজ শেষ, আর কোনো কাজ বাকি আছে নাকি? ম্যানেজার বলল, না, আজকে আর কোনো কাজ নেই। আমি বললাম, তাহলে আমি এখন বাসায় যাই, কেমন? ম্যানেজার বলল, আচ্ছা ঠিক আছে। এরপর অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে আগে বাবার কাছে গেলাম আর বাবাকে সব কিছু বললাম, যা যা কাজ করছি ঠিক হয়েছে নাকি ভুল সেজন্য। আমার সব কথা শুনে বাবা খুশি হয়ে বলল, সব কিছুই ঠিক আছে, কোনো ভুল হয়নি। আমিও খুশি হয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মা আমার জন্য খাবার নিয়ে বসে আছে, তাই আমি গিয়ে মাকে বললাম খাইয়ে দিতে। মাও কিছু না বলে আমাকে খাইয়ে দিল। মায়ের হাতে খাওয়ার মজাটাই আলাদা। খাবার খেয়ে আমার রুমে এসে ঘুমানোর চেষ্টা করছি, তখন মাইশা আমার রুমে আসে আর বলল, কেমন কাটলো অফিসে গিয়ে? আমি বললাম, এই তো ভালোই, তোমার কি খবর? এই তো কোনো রকম দিন চলে যাচ্ছে। বাংলাদেশে আসলাম ঘুরতে, কিন্তু সারা দিন রাত বাসায় বন্দি হয়ে থাকতে হচ্ছে, ভালো লাগে না কিছুই। ও আচ্ছা, তা বাংলাদেশ আর বিদেশের মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো অবশ্যই আছে। এটা হলো আমার জন্মস্থান আর ওটা হলো বিদেশ, যেখানে কেউ কারোর না, কেউ কাউকে চেনে না। দাঁড়া আসতেছি বলে আমার রুম থেকে চলে গেল।
কেন গেল তা তো জিজ্ঞেস করতেই পারলাম না। কিছুক্ষণ পরে আবার আমার রুমে মাইশা চলে আসে। ও আসার সাথে সাথে আমি বললাম, কেন গেছিলা? মাইশা বলল, একজনকে আসতে বলছি, সে এখন বলল সে আসতেছে, তা খালাকে বলে আসলাম। আমি বললাম, কে আসবে আর সে তোমার কি হয়? মাইশা বলল, আমার ফ্রেন্ড বলতে পারো, একটু পরে আসবে, দেখিও সে কে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, পরে দেখবনি। আচ্ছা পরে কথা হবে, খালার কাছে গিয়ে হেল্প করি, বাই। বলে চলে গেল। আর আমি ঘুমানোর চেষ্টা করছি। আমার ঘুম ভেঙে যাওয়ার পরে কে যেন আমার মাথার চুলে আঙুল বুলিয়ে দিচ্ছে। আমার ভালোই লাগছে, কিন্তু কে এই ব্যক্তি হবে? মাইশা তো এমন করবে না, আর মা তো এখন আমার রুমে আসবে না, আর আমাদের বাসায় এখন তো অন্য কেউ নেই, তাহলে কে? চোখ বন্ধ অবস্থায় ভাবছি। কোনো উত্তর না পেয়ে চোখ খুলে দেখি যে শারমিন আমার মাথাটা ওর কোলে নিয়ে মাথায় বিলি কাটছে। আমি তাড়াতাড়ি উঠে আমার শরীরে চিমটি দিয়ে দেখলাম এটা স্বপ্ন নাকি বাস্তব। কিন্তু না, এটা বাস্তবে শারমিন আমার রুমে। কিন্তু ও আমার রুমে আসলো কিভাবে? আমি আর কোনো কিছু না ভেবে শারমিনকে বললাম, তুমি আমার রুমে কেন, আর আমাদের বাসায় আসছো কেন? শ্বশুর বাড়ি আসতে ইচ্ছে হয়েছে তাই আসছি, তাতে কি হয়েছে? ঠাস করে একটা চট দিয়ে, এটা তোমার শ্বশুরবাড়ি না, ওকে? আচ্ছা, তোমার লজ্জাশরম বলতে কিছু নেই নাকি? কেন? একটা মেয়ে হয়ে একটা ছেলের রুমে আসতে লজ্জা করে না? একটু ভয় করে না? আমি এখন যদি কোনো খারাপ কিছু করি আর তোমাকে কত বলবো আমি তোমাকে ভালোবাসি না? শারমিন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, আমি তোমাকে ভালোবাসি, তুমি দেখিও আমি আমাকে তোমার ভালোবাসাবো। আর আমি জানি তুমি কখনোই খারাপ কোনো কিছু করতে পারো না, এটা তোমার উপর আমার বিশ্বাস আছে। এমন সময় মাইশা আমার রুমে আসে। এসে দেখে যে শারমিন গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে। তাই মাইশা শারমিনকে বলল, কি হয়েছে, মন খারাপ কেন? শারমিন বলল, তেমন কিছু হয়নি। আমি মাইশাকে বললাম, এ তাহলে তোমার ফ্রেন্ড? তা আগে বললেই তো পারতে, তাহলে আমি বাসায় থাকতাম না। বলেই আমি বিছানা থেকে নেমে বাইরে চলে যাচ্ছি। তখন শারমিন বলল, তাহলে তো তোমাকে দেখতে পেতাম না। আমি আর কিছু না বলে সোজা ছাদে চলে আসি। ছাদে এসে দুহাত মেলিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। আচ্ছা, হঠাৎ করে আমার জীবনটা এমন হচ্ছে কেন? কয়েকদিন পর পর পাল্টে যাচ্ছে। আর শারমিন তো আমার সাথে লেগেই আছে ভার্সিটির প্রথম দিন থেকে এখনো পর্যন্ত। আচ্ছা, শারমিন কি সত্যিই পাল্টিয়েছে, নাকি আমাকে ভালোবাসার ফান্দে ফেলতে যাচ্ছে? পাশে তাকাতেই দেখি শারমিন দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুমি এখানে কেন আসছো? শারমিন বলল, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি বললাম, না, কোনো বিশ্বাস করতে পারি না তোমাকে। সত্যি আমি তোমাকে ভালোবাসি, আর তোমার সাথে অনেক অন্যায় করেছি, বুঝে না বুঝে, অনিচ্ছায়। আমি তার জন্য তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে আমাকে বিশ্বাস করো, আর কখনো তোমার সাথে, শুধু তোমার সাথে না, কারোর সাথে অন্যায় কিছু করব না। শারমিনের কথা শেষ না হতেই মাইশাও ছাদে চলে আসে। মাইশা এসে বলে, এখানে দুজন প্রেম করতেছো আর আমার সামনে কথা বলতেও লজ্জা করে, তাই না? আমি মাইশাকে বললাম, কে প্রেম করতেছে শুনি? মাইশা বলল, তুমি আর শারমিন। আমি বললাম, আমি কি এমনি বলি? মেয়েরা একটু বেশি বুঝে, আর সব সমস্যার মূল এই মেয়েরাই। আমি একাই ছাদে আসি, শারমিন আসার সাথে সাথে তো তুমিও আসলে, আর সব কিছু জানার পরও তুমি এমন কথা বলো কেন মাইশা? মাইশা কথা ঘুরিয়ে বলল, খালা ডাকতেছে খেতে, শারমিন আয় আমার সাথে, আর তুমিও আসো, বসো। শারমিনের হাত ধরে মাইশা নিচে চলে গেল, আর আমি ছাদে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দেখি মা ছাদে আসলো। মা এসে বলল, কি হয়েছে তোর? আমি বললাম, কই কিছু হয়নি তো। মা বলল, তাহলে মন খারাপ করে এখানে আছো কেন? শারমিন আর মাইশার সাথে নাকি রাগ হয়েছে? আরে না মা, তেমন কিছু না। শারমিনের সব কথাই তো তুমি জানো। এখন তুমি বলো, আমি ওর সাথে রাগ হব না তো কি করব? মা বলল, ওকে বুঝিয়ে বললেই তো হয়। আমি বললাম, আমি ওকে অনেক বুঝিয়েছি, আর পারছি না। মা বলল, আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে বলবো কেমন, আর যেন তোকে বিরক্ত না করে। সত্যি বলবা তো? হ্যাঁ বলবো। এখন আমার সাথে আয়, আর একসাথে কিছু খেয়ে নি। এই তো তোর বান্ধবী হয়, তাই না? হুম, ঠিক আছে, কিন্তু ওকে বলবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, বললাম তো বলবো বুঝিয়ে। লাভ ইউ মা। লাভ ইউ টু। আয় এখন আমার সাথে। আচ্ছা চলো, আমি বললাম। আমি নিচে নেমে দেখি মাইশা আর শারমিন খাবার টেবিলে বসে আছে। আমি আসার পরে মা আমাদেরকে খাবার দিল। মা, মাইশা আর শারমিন কথা বলতেছে আর খাবার খাচ্ছে। আমার খাবার সময় কথা পছন্দ না, তাই অল্প একটু খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। আজকে অনেক কাজ করেছি অফিসে গিয়ে, তাই শরীরটা একটু ক্লান্ত। তাই কিছু না করে, এমনকি ফোনও না টিপে চোখ বন্ধ করে শুয়ে আছি। এমন সময় মা আমার রুমে এসে বলল, বাবা পলক ঘুমাচ্ছ নাকি? আমি বললাম, না মা। কেন?
তোমাকে একটু কাজ করতে হবে যে। আমি বললাম, তুমি এমন কোনো কথা বলছো যে আমি আজ পর্যন্ত তা শুনিনি বা করিনি। আসলে বাবা, শারমিনকে একটু রেখে আসতে হবে তাই। ও একা আসতে পারে আর একা যেতে পারবে না, তা কেমন করে হয় মা? আমি বললাম। মা বলল, ও তো দিনে আসছে আর এখন তো রাত, তাছাড়া একা একটা মেয়ে এত রাতে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাই বাসায় রেখে আসতেছি। কখন যাবে? মা বলল। এই তো এখন, তুমি বাইরে যাও, আমি পাঠিয়ে দিতেছি। বলেই মা চলে গেল। আমি বাইরে এসে প্রাইভেট কারে বসে আছি। একটু পরে মাইশা আর শারমিন চলে আসলো। আমি মাইশাকে বললাম, তুমিও চলো, তোমার ঘোরাও হবে। মাইশা বলল। আমার মাথাটা কেমন করতেছে, আমি যাব না, তুমি গিয়ে রেখে আসো। আর শারমিনকে বিদায় জানিয়ে বাসায় চলে গেল। মাইশা, শারমিন পিছনে বসতেছে। আমি বললাম, আমি কি তোমার ড্রাইভার? পিছনে বসতেছো যে, সামনে আসো। শারমিন সামনে এসে বসতেছে আর বলছে, তুমি তো আমাকে দেখতেই পারো না, তাই তো পেছনে গেলাম। আমি বললাম, আমি ড্রাইভার না যে একজনকে পিছনে নিয়ে গাড়ি ড্রাইভিং করব। বলেই গাড়ি চালাতে লাগলাম। শারমিনের পাশে তাকাই দেখি যে বেল বাঁধেনি। তাই বললাম, এখন মরা শখ হয়েছে নাকি যে বেল বাঁধনি? শারমিন বলল, ও সরি, মনে ছিল না। বলে বেলটা বাঁধলো। এরপর দুজনে কোনো কথা বললাম না। আমি সোজা শারমিনদের বাসায় গিয়ে গাড়ি থামালাম আর শারমিনকে বললাম, এসে গেছি, এখন নামো। শারমিন নামার আগে আই লাভ ইউ পলক। বলে গাড়ি থেকে নেমে গেল। নামার পরে বলল, বাসায় আসো। আমি বললাম, না, যাব না। বলছো এতেই হবে? আমি তো দেখতেই পারি না আর তোর বাসায় যাচ্ছি, তাই না? মনে মনে বললাম। শারমিন বলল, দেখে শুনে যেও। আমি কিছু না বলে গাড়ি ঘুরিয়ে আমার বাসায় চলে আসলাম। তবে একটা জিনিস বুঝলাম না, শারমিন আমার পাশে বসেও কোনো কথা বলল না। তাহলে মা মনে হয় শারমিনকে বুঝিয়েছে, তাই হয়তো। যাক, অবশেষে শারমিনের হাত থেকে মনে হয় মুক্তি পেলাম। আর কোনো কিছু না ভেবে আমি ঘুমিয়ে পড়লাম, কারণ কালকেও আমাকে অফিসে যেতে হবে। পরের দিনও আগের দিনের মতো আজকেও অফিসে গেলাম। সব কাজ শেষ করে বাসায় আসলাম বিকেল 5টার দিকে। ফ্রেশ হয়ে বাবার কাছে গেলাম। বাবার সাথে কিছুক্ষণ কথা বলে আমি আমার রুমে চলে আসলাম। বাবা বলল, কালকে অফিসে না গেলেও হবে। বাবা এই কথা শুনে আমি খুশি হলাম, কেননা দুদিন থেকে ভার্সিটি যাই না। যারা নিয়মিত স্কুল কলেজ বা ভার্সিটি যাও তারা বুঝবেন 2 দিন না গেলে কেমন লাগে। তাই একটু রেস্ট নিয়ে পড়া করতে বসলাম। প্রায় কিছুদিন থেকে কোনো লেখাপড়া করিনি। আমি যখন পড়তে বসলাম তখন মাইশা আমার রুমে এসে বলে যে ও ঘুরতে যাবে। আমি বলি, আজকে পারবো না, কালকে ভার্সিটি থেকে এসে নিয়ে যাব ঘুরতে। মাইশা বলল, আচ্ছা ঠিক আছে, তবে তোমার একটা গল্পের বই দাও পড়ি। আমি একটা গল্পের বই মাইশাকে দিলাম আর ও বই নিয়ে ওর রুমে চলে গেল। পড়া করে রাত 9টার দিকে আমি, মা, বাবা আর মাইশা একসাথে ডিনার করলাম। ডিনার করে আমি আমার রুমে চলে আসার একটু পরে মাইশাও চলে আসে। কিছুক্ষণ দুজন গল্প করলাম। আমি হঠাৎ মাইশাকে জিজ্ঞেস করলাম, তোমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, তাই না? মাইশা বলল, না নেই, তবে বাংলাদেশে এসে একজনকে পছন্দ হয়েছে। আমি বললাম, কে সেই ব্যক্তি? মাইশা বলল, শুধু পছন্দ হয়েছে, তবে এখনো তাকে কিছু বলিনি, তবে তাকে বলার আগে তোমাকে বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে হেল্প লাগলে আমাকে বলতে পারো, হেল্প করতে চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তা তুমি কাউকে লাইক করো না? মাইশা আমাকে বলল। আমি বললাম, না, কাউকে করি না আর করার ইচ্ছাও নাই। তখন মাইশা বলল, তাহলে শারমিনের কি হবে? ও যে তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি তোকে ভালোবাসি না, আর শারমিন যে আমাকে সত্যি ভালোবাসে তার কি প্রমাণ আছে? ও তো আমাকে ভালোবাসার ফাঁদে ফেলাতে পারে, তাই না? এরপর মাইশা যা বলল তা শুনে তো আমি অবাক। মাইশা বলল, আমার কাছে প্রমাণ আছে শারমিন সত্যিই তোমাকে ভালোবাসে। শারমিনের সম্পর্কে আরো অনেক কিছু আমি জানি, তা তুমি জানো না। এখন রাত 12টার মতো বাজে। আচ্ছা, আজকে আর কথা না বলি, কালকে সব বলবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, কালকে সব কিছু শুনবো। আমি কালকে ভার্সিটি যাব, তাই আমি এখন ঘুমাই আর তুমিও ঘুমাও গিয়ে, কেমন? ওকে, গুড নাইট, আল্লাহ হাফেজ। গুড নাইট, আল্লাহ হাফেজ। মাইশা চলে যাওয়ার পরে আমি ভাবছি, ওর কাছে কি এমন প্রমাণ আছে আর আমি কি জানি না শারমিনের সম্পর্কে, তা মাইশা জানে। আচ্ছা আমি এখন ঘুমাই, কালকে মাইশার কাছ থেকে জানলেই হবে। এরপর আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে নাস্তা করে আমি ভার্সিটি চলে আসি। 2 দিন ভার্সিটি না আসায় বন্ধুরা অনেকে অনেক কথা বলল, আমিও অনেক ধরনের উত্তর দিলাম। তারপর ক্লাস করতে থাকলাম টিফিনের আগ পর্যন্ত। আজকে শারমিনও ভার্সিটি আসছে, তবে আজকে টিফিনের আগ পর্যন্ত আমার দিকে একবারের জন্য তাকাইনি, বরং আজকে আমি অনেকবার তাকাইছি, কারণ আমি দেখছি আমাকে ফলো করে কিনা সেজন্য। এতে আমি খুশি হলাম। সমস্যা হলো টিফিনের সময় শারমিনের সব বান্ধবীগুলো আমার কাছে আসে, বলে যে,
পলক ভাইয়া, এটা তুমি মোটেও ঠিক করনি। কি? আমি আবার কি করলাম? শারমিনের সাথে কথা বলো না, ওকে দেখতেই পারো না তুমি। শারমিন এখন কিন্তু তোমাকে সত্যি অনেক ভালোবাসে। তো আমি কি করব? আমি তোকে ভালোবাসি না। একটা মানুষ কিন্তু সারা জীবন একরকম থাকে না, কোনো এক সময় সে পরিবর্তন হয়। ঠিক সেই পরিবর্তনটা শারমিন এখন হয়েছে। তার শারমিনকে ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবে। স্যার ক্লাসে আসছে, একটু ভালো করে ভাবিও। আর একটা পাল্টে যাওয়া মেয়েকে কষ্ট দেবে না আশা করি। আমি আর কিছু বললাম না, কারণ স্যার ক্লাসে আসছে। তারপর সব ক্লাস করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে টিফিনের পরে থেকে আমি শুধুই শারমিনের কথা ভাবতেছি। শারমিন কি সত্যি পাল্টে গেছে? ও কি সত্যি আমাকে ভালোবাসে? বাসায় গিয়ে মাইশার কাছ থেকে শুনবো সব কিছু, কেননা মাইশা কাল রাতে বলেছিল শারমিনের কথা। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে মাইশাকে আমার রুমে ডাক দিলাম। তুমি যে কালকে শারমিনের সম্পর্কে কিছু কথা বলতে চেয়েছিলে, তা এখন বলো। এখানে বলবো? এখানে? হ্যাঁ বলো, নাকি এখানে বলতে সমস্যা আছে? কোথাও ঘুরতে যাই আর বলি, ঘোরাও হবে আর সবকিছু বলাও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও। এত তারা কি জন্য? প্রেমে পড়ে গেছো? চুপ, কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে আসো। এরপর মাইশাকে নিয়ে একটা পার্কে যাওয়ার জন্য কারে উঠলাম। গাড়ি চালানো শুরু করে মাইশাকে বললাম, এখন বলো। মাইশা বলতে শুরু করলো, শারমিনের সাথে আমার পরিচয় প্রায় 2 বছরের মতো। ওর সাথে এর আগে আমার দেখা না হলেও আমাদের সম্পর্কটা ছিল খুবই ভালো। আমার সব কথা শারমিনকে বলতাম আর শারমিনও আমাকে সব বলতো। তবে আমি ওকে আর ও আমাকে দেখেনি, শুধু একটা করে পিক দিয়েছিলাম দুজনে। কিছুদিন আগে শারমিন বলল ওর ভার্সিটির প্রথম দিনে একটা হাবলা ছেলের সাথে ধাক্কা লাগে আর ছেলেটাকে কয়েকটা থাপ্পড় দিয়ে অনেক কথা বলে। এর কারণ হলো শারমিন আগে থেকে রেগেছিল আর ছেলেটাকে দেখে ওর মাথা আরো গরম হয়ে যায়, তাই এমন আচরণ করে। পরে যে ওই ছেলেটাকে মানে তোমার কাছে গিয়ে সরি বলবে তা বলেনি। এর কারণ হলো তুমি শারমিনকে ওই সময় কিছু বলনি তাই। তারপরে যখন শারমিন দেখলো যে তুমি ওর ক্লাসমেট, তখন ও তোমাকে দেখলেই খুব লজ্জা করত, কারণ তোমাকে ও না জেনে শুনে মারছেও, আবার অপমানও করেছে কয়েকদিন। এর কিছুদিন পরে আবার আমাকে বলেছিল, আচ্ছা পার্কের ভিতরে গিয়ে বলি, কারণ আমরা এখন চলে আসছি। আচ্ছা ঠিক আছে। এরপর ভিতরে ঢুকে কোনো এক প্রাকৃতিক পরিবেশে বসলাম দুজন। এখন বলো তারপর কি? মাইশা বলতে শুরু করলো আবার, শারমিন বলেছিল ওই দিন সকালে তুমি ক্লাসে ঢুকে যাও আর শারমিনের সাথে ধাক্কা লাগে। এখানে শারমিনের দোষ ছিল, কিন্তু তোমার লজ্জায় ও কিছু বলতে না পেরে তোমার সাথে অত্যাচার শুরু করে দেয়। এই দিনে শারমিন তোমার নামে একটা মিথ্যা অপবাদ দেয়। এই অপবাদটা শারমিন নিজে দেয়নি, ওকে ওর বন্ধু কি যেন নাম বলেছিল মনে নেই? রাফি নাম নাকি? হ্যাঁ, রাফি নাকি এই মিথ্যা কথা বলতে বলেছিল। আর রাফি শারমিনের বেস্ট ফ্রেন্ড হওয়ায় কোনো কিছু না ভেবে তোমার নামে মিথ্যা কথাটা বলে তোমাকে জেলে পাঠায়। আর তোমাকে জেলে পাঠানোর পরে শারমিন বুঝতে পারে যে ও অনেক বড় অন্যায় করেছে তোমার সাথে। আর এই দিনে রাফি শারমিনকে প্রপোজ করে, আর শারমিন তখন রাফির সাথে বন্ধুত্ব শেষ করে দেয়। কি বলছো তুমি? তুমি কি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। এগুলো মিথ্যা। আমাকে বোঝানোর জন্য তোমাকে এগুলো মিথ্যা কথা বলেছে, বুঝছো? না, এগুলো মিথ্যা না, সত্যি। যেদিন যে ঘটনা ঘটেছে ওই দিনই আমাকে বলেছে। এটা বলে মাইশা ওর মেসেঞ্জারে ঢুকে শারমিনের ওই দিনের পাঠানো মেসেজগুলো বের করে আমাকে দেখালো। তারপর আবার বলল, ওই দিন শারমিন খুব কান্না করেছে, কারণ তোমার সাথে ও প্রথম দিন থেকেই খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু কখনো তোমাকে একবারও সরি বলেনি। তারপরও তুমি ওকে কিছু বলনি। এর পরের গুলো তো তুমি জানোই। আর এত কিছুর মূল হলো রাফি। আর রাফি যা যা বলছে তাই তাই তোমার সাথে করছে। আর কখনো যদি তোমার সাথে ভালোভাবে কথা বলতে যায়, তখন শারমিন তোমার প্রতি ওর লজ্জার জন্য কিছু বলতে পারে না, আর রাফির বলা কথাগুলো মনে করে তোমার সাথে অত্যাচার শুরু করে দেয়। এগুলো কি সব সত্যি? হ্যাঁ, সবকিছুই সত্যি। আর এর পরে যে শারমিন পাল্টে যায় তা আমার কারণে। আমি ওকে বলি এরকম করতে। ও আচ্ছা। আমি বলি কি, তুমি শারমিনের ভালোবাসা মেনে নাও। ও তোমাকে খুব ভালোবাসে। আমি তোমার ফ্রেন্ড হয়ে তো খারাপ চাবো না, তাই না? আর আমার বিশ্বাস তোমরা দুজন সুখেই থাকবে। তাছাড়া খালা খালু শারমিনকে পছন্দ করে। আচ্ছা দেখি। আমার আচ্ছা দেখি বলা শেষ না হতেই আমার সামনে একটা মেয়ে এসে দাঁড়ায়, আর আমি তাকিয়ে দেখি মেয়েটা শারমিন। তখন আমি বসা থেকে উঠে ঠাস ঠাস করে 2-4টা চর মারলাম শারমিনকে। চর মারার পরে আমি বললাম, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? আমি তোমাকে ভালোবাসি না,
এই কথাটা কিভাবে বললে তুমি বিশ্বাস করবে? আমি কতভাবে বলবো তোমাকে? আর আমি যেখানে যাই ওখানেই যাও তুমি, কারণ কি? এখানে প্রেম করতে আসছি, এখানেও আসতে হবে তোমাকে? আমাকে একটু শান্তিতে থাকতে দাও, আর আমার পিছনে লাগিও না। আর একবার যদি তোমাকে আমার আশেপাশে দেখি তাহলে খবর খারাপ আছে বলে দিলাম। ভালো করে বোঝার পরও না বোঝার ফল বুঝতে পারবা এরপরে। আমি শারমিনকে চর মারার কারণে আমাদের চারদিকে অনেক লোক দাঁড়িয়ে যায়। আর আমার বলা কথাগুলো শুনে প্রথমে মানুষগুলো আমাকে অনেক কথা বলছিল, পরে আমার কথাগুলো শুনে শারমিনকে অনেক কথা বলতেছে। কথাগুলো আমি না বলি, আপনারা বুঝে নিন। এদিকে শারমিন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অনেক মানুষের সামনে আমি অপমান করার কারণে শারমিন কান্না করে দিয়েছে। মানুষগুলোর কথা সহ্য করতে না পেরে শারমিন দৌড় দিয়ে চলে যায়। মানুষের সামনে অপমানিত হতে কেমন লাগে এখন বুঝো? তুমি এটা কি করলে? সবার সামনে শারমিনকে এতগুলো কথা শোনানোর কি দরকার ছিল? তুমি বুঝবা না, আমি যা করতেছি ঠিক করতেছি। শারমিনকে আমি এখানে আসতে বলেছিলাম, কিন্তু তুমি এটা ঠিক করোনি। এখন শারমিন আমাকে কি মনে করবে? যা মনে করার করুক গা, তাতে আমার কি? ও আমার কাছে আসলো কেন? আচ্ছা বাদ দাও এসব কথা, মাথাটা ঠান্ডা করো আগে। চলো ঠান্ডা কিছু খাবার খাই। আচ্ছা চলো। এরপর আমরা দুজন কিছু খেয়ে নিলাম। পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। পরের দিন আমি অফিসে যাই, তাই ভার্সিটিতে যাওয়া হয়নি। অফিস থেকে বাসায় ফেরার পরে কি করো? মাইশা আমার রুমে এসে বলল, এই তো কিছু না, খেয়ে এসে শুয়ে আছি। আচ্ছা পলক, তুমি কি চাও বলো তো? আমি কি চাই বলতে? শারমিনকে চাও কি তুমি? কেন? তা জেনে তুমি কি করবা? শারমিন যে আমাকে ভুল বুঝতেছে, ও আমাকে বলতেছে আমি নাকি শারমিনের কাছ থেকে তোমাকে কেড়ে নিছি। মানে কি বোঝাতে চাও তুমি? আমি কিছু বুঝতে চাচ্ছি না। কাল বিকেলে পার্কে শারমিনকে বললা যে তুমি আমার সাথে প্রেম করতেছো। এই কথার জন্য শারমিন আমাকে বলতেছে। তোমার যা ইচ্ছে তাই বলো। আসলে আমি সত্যি কথাটা বলেছি যে পলক আমাকে ভালোবাসে না। ওই সময় তোমাকে মিথ্যা বলেছে। ভালোই করছো। এরপর আমরা দুজন গল্প করে আমি বাইরে বেরিয়ে পড়লাম। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন। আমি কোনোদিন অফিসে যাই, আবার কোনোদিন ভার্সিটিতে। দিন ভালোই যাচ্ছে আমার। ওই দিনের পর থেকে শারমিন এখন আমার সাথে কথা বলে না, আমার কাছেও আসে খুব কম। তবে যেদিন আমি ভার্সিটিতে যাই ওই দিন করে আমার দিকে শুধু তাকিয়ে থাকে। হঠাৎ একদিন, শারমিন ওর বাবা মাকে নিয়ে এখানে আসতে যাচ্ছে কেন? তোমার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে। বাহ বাহ, ভালোই তো। আসতে বলবো নাকি বাধা করব? আমি একটু ভেবে বললাম, আসতে বলো। আচ্ছা। কিছুক্ষণ পরে মাইশা আমাকে বলল যে সামনের শুক্রবার আসবে। এটা শুনে আমি, আসো শোনা, এবার বুঝবে আসল মজাটা কেমন লাগে। মনে মনে বলতেছি, আজকে শুক্রবার মানে শারমিনেরা আজকে আমাদের বাসায় আসবে। আজকের আগে শারমিনের সাথে আমার যতবার দেখা হয়েছে ততবারই শারমিন আমাকে দেখে মুচকি হাসি দিয়েছে, হয়তো এই ভেবে যে আমার বউ হবে তাই। তবে আমার বউ হওয়া যে এত সোজা না তা তো শারমিন জানে না। অবশেষে বিকালের দিকে শারমিন সহ শারমিনের বাবা মা আমাদের বাসায় আসলো। সবাই মিলে গল্প করলাম, আড্ডা দিলাম, সবাই হেসে হেসে কথা বলতেছি। নাস্তা খাওয়ার পরে কথা। আমরা আসছি কেন তা আপনারা জানেন বা বুঝতেও পেরেছেন। জি, কিন্তু সব কিছু সামনাসামনি বলাই ভালো। হ্যাঁ তা ঠিক। আসলে শারমিন পলককে ভালোবাসে, আর পলক শারমিনকে যে ভালোবাসে তা এখনও বলেনি। আর শারমিন ও পলককে সম্পর্ক কেমন তা তো ভালোভাবেই জানি। তারপরও তো আমি আমার একমাত্র মেয়ের চাওয়া অপূর্ণ রাখতে পারি না। তাই আপনাদের বাসায় আজকে আসা বিয়ের প্রস্তাব নিয়ে। ছেলেও বড় হয়েছে, আমিও অসুস্থ এখন, বিয়ে দেওয়াটা প্রয়োজন এখন। এখন আপনারা যা বলবেন আর কি। মেয়ে দেখতে ভালোই আছে, এখন দেখি পলক কি বলে। বাবা পলক, তুমি কিছু বলবে? আমার কিছু বলার নেই বাবা, আপনি যা ভালো মনে করেন তাই করেন। আপনি তো আর আমার খারাপ চাইবেন না। তবে বাবা, সব কিছু সত্য বলাই ভালো আমার মনে হয়। আমি জানতাম আমি যা করব তাই মেনে নিবে আমার ছেলে। এমন ছেলে পাওয়া খুবই কঠিন। তা তো বুঝতেই পারছি আমরা। তা না হলে কি আমরা আপনাদের বাসায় আসি? তাহলে বিয়ের দিন ঠিক করা যাক। বিয়ে ঠিক করার আগে একটা কথা বলি, বিয়েতে মিথ্যা বলতে নেই, এতে করে সংসারে অশান্তি হয়ে থাকে। হ্যাঁ তা ঠিক, কিন্তু কোনো মিথ্যা কথা আমরা বলছি নাকি? না, আপনারা বলেননি, আমরা বলছি একটা মিথ্যা কথা। সেটা কি? আসলে পলক আমাদের নিজের সন্তান না, তবে নিজের চেয়েও আপন। বাবার কথা শুনে আঙ্কেল আন্টি শারমিন অবাক হয়ে যায়, সাথে সাথে তাদের মুখও মলিন হয়ে যায়।
সাথে মাইশাও অবাক হয়। কেউ আর কিছুক্ষণ কথা বলে না। তবে আমি মা বাবা ঠিক কি থাকি। শারমিন ওর বাবা কানে কি যেন বলল। এখন আপনাদের ইচ্ছা, আপনারা যা ভালো মনে করেন। আমি সত্যিটা বলে দিলাম, পরে তো আর বলতে পারবেন না যে আমি মিথ্যা বলেছি। তবে ছেলে হিসেবে পলক অনেক ভালো। আচ্ছা, আমরা বাসায় গিয়ে জানাবো, এতে কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আমাদের ছেলেকে যে এখানে বিয়ে দিতে হবে তা না। তাহলে আজ আমরা আসি। কি বলেন, এখন যাবেন কেন? খেয়ে তারপর যাবেন? না, পরে খাবো। আজকে একটা কাজ আছে তো, তাই থাকতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ভেবে চিনতে বলিয়েন। তাহলে আজ আসি। আচ্ছা, দেখে শুনে যেন। এরপর শারমিনেরা চলে গেল তাদের বাসায়। দেখলাম শারমিনের মুখটা অন্ধকার আর মন খারাপ, সাথে ওর আব্বা মায়েরও মন খারাপ, কারণ আমি যে বাবার নিজের ছেলে না এটা শোনার পর থেকে। এরপর আমরা সবাই নিজ নিজ রুমে চলে গেলাম। আমি আমার রুমে আসার একটু পরে মাইশা আসলো। কি করো? এই তো শুয়ে ফোন টিপি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? আমাকে কথা জিজ্ঞেস করতে অনুমতি নিতে হবে? আচ্ছা, তুমি কি সত্যি খালাখালুর সন্তান না? আমি জানতাম যে মাইশা এমন একটা প্রশ্ন করবে, তাই আমিও সোজা উত্তর দিলাম না। কি? তাহলে এতদিন আমি জানি নাই কেন? তা আমি কি করে বলবো? আমি তো সব কিছুই জানি। আমার বিশ্বাস হয় না এটা। বিশ্বাস না হওয়ার কথাই। তুমি কি মজা করছো আমার সাথে? আমি কি কোনোদিন মজা করছি? বাদ দে না অতীতের কথা। কি জন্য আসছো সেটা বলো। আচ্ছা ঠিক আছে, এমনি আসছিলাম আর কি, এটা জানার জন্য। ও আচ্ছা। আর একটা কথা, কি বলো? শারমিনকে তুমি বিয়ে করবে না, নাকি শারমিনকে পরীক্ষা করার জন্য এই মিথ্যা বলাইছো আঙ্কেলকে দিয়ে? তোমার কি মনে হয় বাবা মিথ্যা বলবে? আচ্ছা ঠিক আছে। এরপর কিছুক্ষণ কথা বলে মাইশা চলে যায় আর আমি শুয়ে ফোন টিপতে থাকি। পরের দিন আজকে আমি অফিসে যাইনি, তাই আমি আমার মতো ভাবেই ভার্সিটিতে আসছি। সবার সাথে হাসি খুশিভাবে কথা বলতেছি। ক্লাসও করলাম মনোযোগ দিয়ে টিফিনের আগ পর্যন্ত। তবে লক্ষ্য করার বিষয় হলো যে শারমিন আজকে কোনো প্রকার আমাকে বিরক্ত করলো না, বরং আমার দিকে তাকালোও না। তবে সব সময় মন খারাপ করে বসেই ছিল। টিফিনের সময় সবাই ক্লাস থেকে বের হয়েছে। আমি দেখলাম যে শারমিন একাই ক্লাসে মন খারাপ করে বসে আছে, তাই ওর কাছে গিয়ে, কি খবর, কেমন আছো? এই তো ভালো, তুমি? কালকে এভাবে যে চলে আসলে তোমরা? কেন চলে আসছি তা বুঝতে পারোনি? না তো, না বললে জানবো কিভাবে? জানতেও হবে না। আচ্ছা তাহলে না জানলাম, কিন্তু বাসায় এসে কি সিদ্ধান্ত নিল তোমার বাবা মা? সেটা কি কালকে বোঝোনি কি সিদ্ধান্ত নিবে? না তো, আর আমি বুঝবো কেন? তোমার বাবাই তো বলল যে বাসায় গিয়ে বুঝে তারপর জানাবে। আচ্ছা, তোমার বোনকে তোমার বাবা কোনো পরিচয়হীন ছেলের সাথে বিয়ে দেবে, নাকি তুমি বিয়ে দিবে তোমার বোনকে এমন ছেলের সাথে যার কোনো পরিচয় নেই? হো এই কথা। তাহলে তোমার এতদিনের ভালোবাসাগুলো তাহলে অভিনয় ছিল? আমি তোমাকে ভালোবাসি কিনা তা আমি আর বলবো না। আমি বিশ্বাস করি বাবা আমার খারাপ কিছু চাইবে না, তাই বাবা যা বলবে আমিও তাই করব। এখন তুমি এখান থেকে যেতে পারো। আমার সময় হলে আমি তো চলে যাবই, তবে এখন তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনো শুধু। আমার বিশ্বাস যে তুমি তোমার বাবাকে বলেছো আমাকে তুমি বিয়ে করবে না, আর আমাকে বিয়ে না করার কারণ হলো দুটা। একটা হলো আমার পরিচয় নেই, বিয়ের পরে তুমি কাউকে আমার সাথে পরিচয় করিয়ে দিতে পারবে না, কারণ আমার মা বাবাকে তা তো তুমি জানো না। আর একটা কারণ হলো আমি যদি রহমান সাহেবের ছেলে না হই, তাহলে আমি রহমান সাহেবের কোনো ধন সম্পত্তি আমি পাবো না, তাহলে আমার কোনো ধন সম্পদ থাকবে না। এক কথায় আমি গরিব বা ছোট লোক। তুমি পারবে না কোনো গরিব ছেলেকে বিয়ে করে সংসার করতে। এখন আমার কথা হলো, তুমি যে এতদিন আমার পিছনে ঘোরাঘুরি করলে, তা কি সত্যি অভিনয়, নাকি ধন সম্পদের লোভ, নাকি সত্যি তুমি নিজেকে পাল্টিয়ে আমি মানুষটাকে ভালোবেসেছো? আমার কথা শুনে শারমিন আমার দিকে শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না। আমি জানি শারমিন কিছু বলতেও পারবে না। তারপর আমি আবার বলতে শুরু করলাম, ভালোবাসা কি জানো? শুধু দুটি মনের মিল, যেখানে একে অপরের অতীত খুঁজবে না কেউ। সে কিভাবে তার কাছে আসলো, হোক না সে ধনী বা গরিব, হোক না গায়ের রং সাদা বা কালো, ভালোবাসা তো ওখানেই। দুজন দুজনের চোখে চোখ রেখে একটা মুচকি হাসিতে। তুমি আমাকে ভালোবেসেছো আমার টাকা দেখে, ভালোবাসনি তুমি আমার মনকে। যদি আমাকে মন থেকে ভালোবাসতে, তাহলে কালকেই তোমার বাবাকে বলতে যে তুমি রাজি আমাকে বিয়ে করতে, তখন তোমার বাবাও কিছু বলতো না। কিন্তু তুমি আছো তোমার স্বার্থ নিয়ে। বড় লোকদের ভালোবাসা, মায়া, দয়া বলতে কিছু নেই, এগুলো তোমাদের মতো বড় লোকদের জন্যই বলে। আজ আমরা ভালো হয়েও তোমাদের মতো কিছু লোকদের জন্য আমাদেরকে অনেক কথা অপমান সহ্য করতে হয়।
কারণ আমরা যে বড়লোক, তবে তোমাদের মতো লোভী আমরা না। তোমাকে শেষবারের মতোই বলতেছি, এখনো অনেক সময় আছে, নিজেকে বদলিয়ে নিও। আজকে মারা গেলে এই টাকা পয়সা, জন্ম পরিচয়, টাকার বিনিময়ে সম্মান পাওয়া একটিও তোমার সাথে যাবে না। ভালো থাকিও, আর আমি আশা করবো এরপরে তোমাকে ভালোবাসি এই কথাটা আর আমাকে বলবে না। এগুলো বলে আমি ক্লাসরুম থেকে বাইরে চলে আসলাম। আমি বাইরে আসার সময় দেখলাম শারমিন কান্না করতেছে। করুক কান্না, তাতে আমার কি যায় আসে। টিফিনের পরে আমি একবার লক্ষ্য করলাম যে শারমিন ক্লাসে নেই। তার মানে টিফিন পিরিয়ডে ও বাসায় চলে গেছে। আমি সব ক্লাস করে বাসায় চলে আসলাম। বিকালের দিকে আমি মাইশার রুমে যাই। গিয়ে দেখি যে রুমের দরজা একটু খোলা রয়েছে। তারপরও মাইশাকে ডাক দিলাম। আমি দরজার ফাঁক দিয়ে দেখলাম যে মাইশা একটা ডায়েরি বালিশের নিচে লুকিয়ে রেখে আমাকে আসতে বলল। আমি রুমে ঢুকছি আর ভাবছি যে কি এমন আছে এই ডায়েরিতে, আমাকে দেখে লুকিয়ে রাখলো কেন। কি ভাবছো? কিছু বলছো না যে? মাইশার কথায় আমি বাস্তবে ফিরে আসলাম। কিছু না, কি করছিলে? কিছু না, শুয়েছিলাম। কলম দিয়ে কি করলা? কলমটা পেলাম তাই হাতে আর কি। ও আচ্ছা। এরপর কিছুক্ষণ কথা বললাম মাইশার সাথে। এক পর্যায়ে মাইশা বলল, আমি আর বেশি দিন থাকবো না বাংলাদেশে। কেন এত তাড়াতাড়ি চলে যাবে? আর কতদিন থাকবো? অনেক দিনই তো থাকলাম, আর না থাকি। মা বাবাকে দেখতে ইচ্ছে করছে খুব। ও আচ্ছা। তা তুমি চলো আমার সাথে। মনে হয় আমার যাওয়া হবে না, কারণ বাবা অসুস্থ তো, তাই। হ্যাঁ, তাও ঠিক। খালুর তো এখন কিছু করা যাবে না। আচ্ছা, বাবা সুস্থ হলে একবার ঘুরে আসবো। তাই করিও, এটাই ভালো হবে। হঠাৎ করে আমার মনে পড়লো মাইশা একজনকে লাইক করে। তা একদিন আমাকে বলেছিল, কিন্তু এটা বলেনি যে কাকে সে লাইক করে। আচ্ছা, তুমি একদিন আমাকে যে বলেছিলে কাকে যেন লাইক করো, আর তো কিছু বললে না। হ্যাঁ, করতাম তো। এখন করো না? করি, কিন্তু সে তো আমাকে দেখেই না। অন্য কাউকে নিয়ে সে খুব ব্যস্ত, তাই তাকে কিছু বলিনি। তা আমি কি জানতে পারি কে সে? না, তোমাকে বললে তো আগেই বলতাম, তাই আর জানতে চেয়েও না। যতই জোর জুলুম করি না কেন, মাইশা আমাকে বলবে না। তাই আমার মনে পড়ল ডায়েরির কথা। ডায়েরিটা একবার পড়তে পারলে সব কিছু জানতে পারবো। মাইশার কাছে ডায়েরিটা চাইলে ও আমাকে দিবে না, আমি শিওর। আমি নিজেকে ঠিক করলাম যে আমি যে করেই হোক আমি ডায়েরিটা পড়ব, যদিও না বলে অন্যের ডায়েরি পড়া যায় না। আমি আমার রুমে এসে ভাবছি কিভাবে ডায়েরিটা আমি পড়তে পারবো। অবশেষে একটা আইডিয়া আমার মাথায় আসলো। তাই আমি মায়ের কাছে চলে গেলাম। গিয়ে দেখি মাইশা মায়ের কাছে রয়েছে। তাই আমি কারোর সাথে কথা না বলে সোজা মাইশার রুমে চলে আসলাম। রুমে এসে বালিশের নিচে থেকে লুকিয়ে রাখা ডায়েরিটা বের করে পড়া শুরু করলাম। ডায়েরিতে যা লেখা আছে তা পড়ে আমি তো পুরোই অবাক। আমি ভাবতেও পারিনি এমন কিছু লেখা থাকবে। প্রথম পাতা থেকে পড়তে শুরু করলাম। আজকে আমি বাংলাদেশে আসলাম কারণ আমার প্রিয় লোকটির সাথে দেখা করতে। দেখাও হলো, তবে সে আগের মতো নেই, অনেকটাই পাল্টে গেছে। হয়তো 10-12 বছর পরে দেখা, আর কথাও হয়নি এই সময় সেজন্য। তবে আমি তো সেই আগের মতোই আছি। আচ্ছা, ও কি অন্য কাউকে ভালোবাসে না তো আবার? আমি যে ওকে অনেক ভালোবাসি, যদিও পরিস্থিতির কারণে দেখা বা কথা হয়নি এতদিন। তবে আমি তোকে ভালোবাসি। আগে তো দুজন দুজনকে ছাড়া থাকতে পারতাম না কখনোই। এতটুকু পড়ে আমি বুঝতে পারছি যে মাইশা কাউকে ভালোবেসে বিদেশে চলে যাওয়ার আগ থেকে। তবে কে সে তা তো এখনো বুঝতে পারলাম না, আর কোনো নামও পেলাম না এখনো। তাই আবারও পড়তে লাগলাম। আজকে জানতে পারলাম যে সে কাউকে ভালোবাসে না, তবে তাকে একজন নাকি খুব ভালোবাসে। তবে সে পলককে অনেক অপমান করে। পলক আমাকে ওই মেয়েটার সম্পর্কে সবকিছু বলল, আর দেখা করাতেও চাইলো। তবে দুঃখের বিষয় হলো যে ভালোবাসি তোমাকে কথাটা বলার জন্য আমি দেশে আসলাম, কিন্তু এখনো বলতেই পারলাম না পলক তোমাকে ভালোবাসি। এতটুকু পড়ে বুঝতে পারছি যে মাইশা আমাকে ভালোবাসে। আবারও পড়তে লাগলাম। ওই মেয়েটা মানে শারমিনের সাথে আমার পরিচয় করিয়ে দিল আজকে। আমি তো শারমিনকে দেখে অবাক হই, কারণ ও আমার এফবি ফ্রেন্ড, আমার সবচেয়ে ভালো একটা বন্ধু সে। শারমিনের সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো, তবে মনটাও খুব খারাপ হলো, কারণ শারমিনের সামনে পলকের সাথে অভিনয় করতে গিয়ে তা করতে পারিনি। আর আমার ভালোবাসার মানুষটিকে আবার আমার একটা ভালো বন্ধু ভালোবাসে, সেজন্য। এরপর আমি শারমিনের কাছ থেকে পলক আর শারমিনের সম্পর্কে সবকিছু ভালো করে জেনে নিই। সবকিছু শোনার পরে আমি বুঝতে পারি যে শারমিন পলককে খুব ভালোবাসে। এখন আমি কি করব? আমি যে পলককে খুব ভালোবাসি, আবার শারমিন যে আমার একটা বিশ্বস্ত ভালো বন্ধু,
প্রথম থেকেই তো শারমিন আমাকে সবকিছু বলেছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওই ছেলেটাই হলো পলক। এখন শারমিনের কাছ থেকে কিভাবে পলককে আমি কেড়ে নিব। তবে একটা বিষয়ে আমার ভালো লাগলো, সেটা হলো পলক শারমিনকে ভালোবাসে না। আজ 2 দিন থেকে আমি রাতে ঘুমাতে পারছি না, শুধু কান্না করি, কিছুই ভালো লাগে না। এর মধ্যে শুনলাম যে শারমিনের পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে আসবে পলকের বাসায়। এতে করে আরো মন খারাপ হলো আমার। কিন্তু শারমিন দেখতে আমার থেকে অনেক সুন্দর। এখন আমার ভয় হচ্ছে, যদি খালা খালু বিয়েতে রাজি হয়ে যায় তাহলে আমি করব কি? এদিকে পলককে এখনো বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। তাছাড়াও নিজের ইচ্ছার বিরুদ্ধে শারমিনকে ভালোবাসতে বলেছি পলককে। আর পলক যে আমাকে ভালোবাসবে কি না তাও তো জানি না, শুধু 2 চোখ ভরে চোখের জল ফেলছি। আজকে শারমিনেরা এখানে আসছিল, সব কিছু ঠিকঠাক ছিল, সবাই রাজিও হয়েছিল বিয়েতে। তবে একটা কারণে পরে বিয়েটা ঠিক হলো না। শারমিনের বাবা বলল বাসায় গিয়ে জানিয়ে দিবে তারা বিয়েতে রাজি কিনা। কারণটা হলো পলক খালুর নিজের সন্তান না, সেজন্য। তবে আমার বিশ্বাস হয় যে শারমিনকে পরীক্ষা করার জন্য খালুকে মিথ্যা বলতে বলেছিল পলক। এরপরে শারমিনের সাথে কথা হয়। শারমিন পলকের সাথে বিয়ে করতে রাজি কিনা তা আমাকে বলেনি, তবে এটা বলেছে ওর বাবা শারমিনকে পরিচয়হীন ছেলের সাথে কখনোই বিয়ে দিবে না। এটাই বোঝা যায় যে শারমিন ও পলকের সাথে বিয়েতে রাজি না। পলক খালা খালুর নিজের সন্তান হোক বা না হোক, আমি পলককে ভালোবাসি আর বিয়ে করতেও রাজি। তবে আমি এখনো পলককে বলিনি ভালোবাসি, কিন্তু আমার বুকের ভেতর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তারপরও আমি পলককে বলেছি শারমিনকে ভালোবাসতে, কারণ শারমিনের বন্ধু হয়ে আমি শারমিনের সাথে বেইমানি করতে পারবো না। তাছাড়াও পলকের বাবা মা আমাকে মেনে নেয় কিনা তা সন্দেহ আছে। আমি যে পলককে ভালোবাসি তা তো শুধু আমি জানি, আর তো কেউ জানে না। না হয় আমি একাই ভালোবাসার মানুষটিকে না পাওয়ার বেদনা একাই সহ্য করে যাব। আমি সিদ্ধান্ত নিয়েছি কয়েকদিনের মধ্যে আমি বিদেশে বাবা মার কাছে চলে যাব, আর যাওয়ার আগে এই ডায়েরিটি পলকের রুমে রেখে দিব। আমি চলে যাওয়ার পরে ফোন করে বলে দিব ডায়েরিটার কথা। এমন সময় কারো রুমে আসার শব্দ শুনতে পেলাম আমি, তাই যেইভাবে ডায়েরিটা রাখা ছিল ঠিক সেইভাবে রেখে আমার চোখ মুছতে মুছতে রুম থেকে বের হতে লাগলাম। ডায়েরিটা পড়তেই চোখ দিয়ে পানি বের হয়েছে। আমি কখনোই ভাবতে পারিনি যে মাইশা আমাকে ভালোবাসে। তুমি আমার রুমে কখন আসছো? এই তো এখনই। কি হয়েছে তোমার? চোখে পানি আর চোখ লাল কেন? কি যেন চোখে পড়লো তাই। আচ্ছা পরে কথা বলবো, এখন যাই, দেখি চোখের কি হলো। বলে আমি মাইশার রুম থেকে আমার রুমে আসলাম। আমার রুমে এসে বিছানায় বসে বলতে লাগলাম, কি মেয়ে রে বাবা, একজনকে খুব ভালোবাসে কিন্তু তাকে বলে না, আবার বুঝতেও দেয় না ও কষ্টে আছে। কিভাবে এত হাসি খুশি চলতে পারে? এত কষ্ট বুকে নিয়ে কিভাবে হাসি খুশিতে দিন কাটাচ্ছে মাইশা। আমি তো কখনোই পারবো না কাউকে ভালোবেসে অন্য কাউকে নিজের ভালোবাসা দিয়ে দিতে। দেখ, রুমে আসার আর সময় পেল না মাইশা। এখনও তো অনেক লেখাপড়ার বাকি আছে, এগুলো পড়লে হয়তো আরও অনেক কিছুই জানতাম। ওগুলো এখন অজানাই থেকে গেল। আমার শরীরটা কেমন জানি করতেছে, শরীরটা খুব গরম হচ্ছে আর আমার ঠান্ডা লাগছে। মনে হচ্ছে প্রচণ্ড রকমের জ্বর আসবে। আমি বসা থেকে বিছানায় উঠে শুয়ে পড়লাম। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন আমার ঘুম ভাঙলো তখন দেখি আমার শরীরে একটা কম্বল আর একটা কাঁথা দেওয়া। পাশে তাকাতেই দেখি মাইশা আমার পাশে ঘুমাচ্ছে আর আমার কপালে এক টুকরা ভিজা কাপড় দেওয়া। আমি একটু নড়তেই মাইশার ঘুমটা ভেঙে যায়। তোমার ঘুম ভাঙলো কখন? সরি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আমি কোনো রকম বললাম এখানে, কিন্তু তুমি এত রাতে এখানে কেন? আমি এখানে কেন তা তুমি জানো না? রাতের কথা কিছু মনে নেই? না তো। রাতে খালা আমাকে বলেছিল তোমাকে ডাক দিতে খাওয়ার জন্য। আমি এসে দেখি যে তুমি জ্বরে কাঁপতে কাঁপতে ঘুমাচ্ছ, শরীরে হাত দিয়ে দেখি যে আগুনের মতো গরম। তারপর আমি খালাকে ডাক দিই। তাহলে তো মা এখানে থাকবে, কিন্তু তুমি কেন? আগে আমার কথা শেষ করতে দাও। খালা এসে বলল মাথায় পানি দিতে, তাই দুজনে তোমার মাথায় ঘন্টা খানেক পানি দেই। এরপর খালা তোমার মাথায় কাপড় ভিজিয়ে দিতেছে। তখন রাত 12টার মতো বাজে, তাই আমি খালাকে বলি যে খালা আপনি গিয়ে ঘুমান, অনেক রাত হয়েছে, আমি এখানে আছি। খালা যেতে না চাইলেও আমি জোর করে যেতে বলি, আর খালুও বলায় খালা তার রুমে চলে যায় আর আমি এখানে থাকি। ও আচ্ছা। রাতে খালু ডাক্তারকে ডাক দিয়ে আনছিল। আমার হাতে কিছু ট্যাবলেট দিয়ে মাইশা, আমি কিছু না বলে খেয়ে নিলাম আর মাইশাকে বললাম, তুমি এখন তোমার রুমে চলে যাও, আমি ঠিক আছি। তুমি ঠিক নেই,
আমি থাকলে সমস্যা কি? তাছাড়া খালাখালিও তো জানে আমি তোমার রুমে আছি, তাই এখন তুমি ঘুমানোর চেষ্টা করো। আমি আর কিছু না বলে আবারও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি। পরের দিন সকালে আমার ঘুম ভাঙার পর মাইশা আমার পাশে শুয়ে আমার বুকে একটা হাত দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি মাইশার দিকে তাকিয়ে দেখি ওর চুল দিয়ে অর্ধেক মুখ ঢাকা, তাই আমি আমার হাত দিয়ে মুখে আসা চুলগুলো ছড়িয়ে দিয়ে মাইশাকে দেখতে লাগলাম। কিছুক্ষণ মাইশাকে দেখে আস্তে করে আমার বুক থেকে ওর হাতটা সরিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম। মাইশাকে ডাকলাম না, কারণ ও আজ সারা রাত ঘুমায়নি, তো তাই এখন ঘুমাক। এখন আমার শরীরে হালকা জ্বর আছে। আমি ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে সোফায় শুয়ে পড়লাম। বিকালের দিকে। তোমার একটা খুশির খবর আছে। কি খুশির খবর? শারমিন ওর ভুল বুঝতে পেরেছে আর তোমার সাথে দেখা করতে চায়। এটা কি খুশির খবর? আমি কি শারমিনকে ভালোবাসি? তো কি, ভালো না বাসলে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলতা কি? ওটা তুমি বুঝবা না। আর একটা খবর আছে, তা হলো আমি কালকে চলে যাব। না গেলে হয় না? কেন যাব না? আর এখানে থাকবো কেন? এমন সময় মা এসে বলল বাবা মাইশার জন্য পাসপোর্ট করে নিয়ে আসছে। কালকে করতে পারিনি, পরশুদিন রাতে ফ্লাইট। মায়ের মুখে এই কথা শোনার সাথে সাথে আমি মাইশার দিকে তাকাই আর মাইশাও আমার দিকে তাকায়। আমি আর কাউকে কিছু না বলে সোজা ছাদে চলে আসলাম। বিকালের আকাশটা নিস্তব্ধ, নীল আকাশের বুক দিয়ে সাদা সাদা মেঘগুলো উড়ে যাচ্ছে, সাথে হালকা বাতাস। প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে লাগলাম, কিন্তু পারছি না। শারমিন ও মাইশা নাম দুটো মাথায় ঘুরপাক খাচ্ছে, তাই ছাদের চেয়ারে বসে হাত দুটো দুপাশে মিলাই দিয়ে আকাশের দিকে চোখ বন্ধ করে তাকিয়ে আছি। জীবনটা কোথায় থেকে কোথায় যাচ্ছে কিছু বুঝতে পারছি না। শারমিন তো আমার পিছে লেগেই আছে, আর মাইশা তো আমাকে ভালোবাসে, তা বলার জন্য অনেক দূর থেকে এসেও বলছে না বা প্রকাশও করছে না। কি করব আমি এখন? কি করার আছে আমার? কিছুক্ষণ এভাবে থাকার পরে মনে হলো মাইশার ডায়েরির কথা। আমি তো পুরো ডায়েরিটা পড়িনি, পুরোটা ডায়েরি একবার আমার পড়া উচিত, তাহলে অনেক কিছুই জানতে পারবো। তাই আমি নিচে নেমে মায়ের কাছে গেলাম। দেখলাম মা আর মাইশা দুজন একসাথে কাজ করছে। আমিও কিছুক্ষণ কথা বলে সোজা মাইশার রুমে চলে আসলাম। রুমে এসে বিছানা থেকে বালিশ ভাসিয়ে দেখি ডায়েরিটা এখানে নেই। অনেক জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না। 20 মিনিটের মতো খুঁজলাম কিন্তু পেলাম না কোথাও। কি খুঁজো? কিছু না। আমি তো দেখলাম তুমি কি যেন খুঁজছো। মাইশা কখন আসছে রুমে? ও কি সত্যি বুঝতে পারছে আমি কিছু খুঁজছি না? তো তোমার রুমে আসলাম, এসে দেখি তুমি রুমে নেই, তাই আর কি ঘুরতেছি। রুমের চারদিকে দেখে বললাম। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কি যেন ভাবলো। ও আচ্ছা, কেন আসছো? কিছু বলবে নাকি? কি আর বলবো তোমাকে, কাল বাদে পরশুদিন তো চলেই যাচ্ছ, তাই আসলাম কথা বলতে, কবে আবার দেখা হবে কি না। ও আচ্ছা। কিছু কথা বলার পরে আমি, আচ্ছা তুমি তো কাকে যেন পছন্দ করো, তাকে কি এখনো বলনি, নাকি দেখা হয়নি এখনো? দেখা হয়েছে, বলিনি আর বলবোও না। কেন বলনি? না বলে নিজে কষ্ট পাচ্ছ না? এখন আমি একাই কষ্ট পাচ্ছি, কিন্তু তাকে বললে যে সেও কষ্ট পাবে। আমি চাই না সে কষ্ট পাক। সে কেন কষ্ট পাবে? তুমি তো তাকে ভালোবাসো। এখন আমি ভালোবাসি, পরে যদি সে আমাকে ভালোবাসে তখন কষ্ট পাবে সে, তাই বলিনি। কারণ এমন সময় মা আমাকে ডাক দিয়ে বলল এখনই বাবা ডাকছে। আচ্ছা আসছি বলেই আমি মায়ের সাথে বাবার কাছে গেলাম। বাবা আমাকে ডাকছো? হ্যাঁ, যে জন্য ডাক দিলাম। মাইশা তো পরশুদিন ওর বাবা মায়ের কাছে চলে যাচ্ছে, ওকে তো কিছু শপিং করে দিতে হবে। কাল মাইশাকে বাইরে নিয়ে গিয়ে শপিং করে দিও। আচ্ছা বাবা ঠিক আছে। আর কোনো কিছু লাগবে নাকি? না, আমার কিছু লাগবে না, লাগলে বলবো আমি। এরপর আমি আমার রুমে চলে আসলাম। আজকে আর কারোর সাথে কোনো কথা বললাম না। রাতে মা খেতে ডাকলে আমার রুমে দিয়ে যেতে বলি। রাতের খাবারটা একা একা খেয়ে ঘুমাই গেলাম। পরের দিন ফজরের নামাজ পড়ে আর ঘুমালাম না, বাহিরে চলে আসলাম। বাহির থেকে বাসায় আসলাম 7টার দিকে। আজকে আর ভার্সিটি গেলাম না, বাসায় থাকলাম। সকাল 10টার দিকে চলো কোথাও থেকে ঘুরে আসি। না, যাব না, শরীরটা ভালো লাগছে না, তাতে আবার কালকে ফ্লাইট। আরে চলো না, কোনো দেরি করব না, যাব আর আসবো। অনেক কথা বলে রাজি করালাম।
কারণ মার্কেটে তো নিয়ে যেতে হবে, তাই কিছুক্ষণের মধ্যে আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপর মাইশাকে সোজা একটা শপিং মলে নিয়ে গেলাম। এখানে নিয়ে আসলে কেন? আসলে বাবা তোমাকে শপিং করে দিতে বলছে, আর এটা তোমাকে আগে বললে তুমি আসতে না, তাই তোমাকে না বলে নিয়ে আসলাম। তাই জন্য আমাকে নিয়ে আসতে হবে? তাহলে পছন্দ করবে কেন? কেন? তুমি পছন্দ করে নিয়ে গেলেই তো হতো। আমার যা পছন্দ, কথা বাদ দিয়ে পছন্দ করো। আমি পারবো না, তুমি পছন্দ করে নাও। অনেক চেষ্টা করলাম মাইশার পছন্দ মতো পোশাক নিতে, কিন্তু ও ভুল করেও কোনো কিছু পছন্দ করলো না, বরং সব কিছু আমাকে পছন্দ করে কিনতে হলো। শপিং করে যখন শপিং মল থেকে বের হব, তখন হঠাৎ করে মাইশা পড়ে যায় আর অজ্ঞান হয়। আমি কোনো কিছু না ভেবে মাইশাকে কোলে নিয়ে গাড়িতে উঠিয়ে সোজা হসপিটালে নিয়ে গেলাম। ভাগ্যিস কার নিয়ে শপিং করতে আসছিলাম। মাইশাকে হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে ওকে আইসিইউয়ে নিয়ে যাই। এদিকে আমি মা বাবাকে ফোন করে বলি যে আমি মাইশাকে নিয়ে হসপিটালে আছি। কিছুক্ষণের মধ্যে মা বাবাও চলে আসলো আমার কাছে। প্রায় আধা ঘন্টা পরে ডাক্তার বের হলো। মাইশার এখন কি অবস্থা, কেমন আছে? মেয়েটি আপনার কি হয়? আমার বোনের মেয়ে। ওর তো অনেক বড় ধরনের রোগ হয়েছে, তাও আবার অনেক আগে থেকে। কি বললেন এগুলো? মাইশা তো 15-20 দিন থেকে আমাদের বাসায় রয়েছে, কোনো দিন তো কোনো ধরনের অসুস্থ দেখিনি। ওর বাবা মাকে জিজ্ঞেস করে আপনারা শিওর হতে পারেন, আর আজকের মধ্যে অপারেশন করতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, আমি আগে ওর মা বাবার সাথে কথা বলি। যা বলার তাড়াতাড়ি বলুন। এরপর বাবা মাইশার মা বাবার সাথে কথা বলে জানতে পারে যে অনেক আগে থেকেই মাইশার ব্রেনটে সমস্যা। তারা অনেক জেদ করেছে অপারেশন করতে, কিন্তু মাইশা খুব ভয় করে অপারেশন করতে, তাই সে করতে চায়নি। যখন খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে, তখন বলে যে আমাদের বাসা থেকে ঘুরে গিয়ে অপারেশন করবে। আর এখন অপারেশন করলেই যে মাইশা সুস্থ হবে তা না, সবচেয়ে বেশি সম্ভাবনা আছে মারা যাওয়ার। আগে অপারেশন করলে কোনো ঝুঁকি থাকতো না। অপারেশন করতে গেলে যা কিছু করতে হয় সব কিছু ঠিক করে তাড়াতাড়ি অপারেশন করতে বলল। আর তারা জরুরি ফ্লাইটে এখনই বাংলাদেশে আসতেছে। বাবা কথা বলে ডাক্তারের কাছে গেল। কথা বলা শেষ? হ্যাঁ, যা যা লাগবে আমি রেডি করতেছি, আপনারা অপারেশন করার জন্য ব্যবস্থা করেন। এরপর কোথায় কোথায় টাকা দিতে হবে, স্বাক্ষর দিতে হবে, তা ডাক্তার বাবাকে বলল। বাবা স্বাক্ষর দিল আর টাকা আমাকে জমা দিতে বলল। আমি টাকা জমা দিলাম। মাইশাকে অপারেশন করতে নিয়ে গেল। আমরা অপারেশন থিয়েটারের বাইরে বসে আছি। সময় যেন যাচ্ছেই না, মাথায় নানান ধরনের কুচিন্তা ঘুরপাক করতেছে। মাইশা কি সুস্থ হবে, নাকি আবার আমাদেরকে ছেড়ে চলে যাবে? আল্লাহ, মাইশা যেন সুস্থ হয় ঠিক আগের মতো। প্রায় 3 ঘন্টা পরে অপারেশন রুম থেকে ডাক্তার বের হলো। কি অবস্থা মাইশার এখন? আলহামদুলিল্লাহ, আমার পক্ষে যতটুকু চেষ্টা করা সম্ভব আমি তা করেছি। এখন সবকিছু আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহর কাছে দোয়া করেন। আমরা রোগীর কাছে কি যেতে পারবো? হ্যাঁ, পাবেন, তবে 1.5-2 ঘন্টা পরে। সময় হলে নার্স ডাক দিবে আপনাদেরকে। এখন শুধু উপরওয়ালা ছাড়া আর কোনো উপায় নেই। 3 ঘন্টা অপেক্ষা করলাম, এখন আবার 1.5-2 ঘন্টা অপেক্ষা করতে হবে। এদিকে মা বাবার অবস্থা শেষ। অপেক্ষা করতে করতে শুধু ছটফট করতে আছে, আর খালা খালু একটু পর পর ফোন দিচ্ছে। সময় যেন যাচ্ছেই না। একটি নার্স বের হলো। কি অবস্থা মাইশার, আমরা এখন ভিতরে যেতে পারবো? হ্যাঁ, এখন যেতে পারবেন, তবে একজন একজন করে যাবেন, বেশি মানুষ যাওয়া যাবে না। আর রুগীর কাছে কোনো শব্দ বা কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, জ্ঞান ফিরতে 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্রমানুসারে মা বাবা আমি মাইশাকে দেখে এসে আবারও বসে পড়লাম, কারণ এখন মাইশার কাছে কোনো লোক থাকা যাবে না, শুধু 2টা নার্স আছে। এখন রাত 11টা বাজে। সকাল থেকে কেউ কিছু খায়নি, তাই বাহির থেকে মা বাবার জন্য কিছু খাবার নিয়ে আসলাম। এনে বাবা মাকে জোর করে একটু খাইয়ে দিয়ে আবারও বসে পড়লাম। কখন যে ঘুমাই গেছি চেয়ারে বসে মনে নেই। চোখ খুলে পাশে তাকাতেই দেখি মা বাবাও বসে বসে ঘুমাচ্ছে। ফোনটা হাতে নিয়ে দেখি ভোর 5টা বাজে। আমি চোখ ঘষতে ঘষতে মাইশার কাছে আসলাম। মাইশা চোখ বন্ধ করে শুয়েই আছে, পাশে একটা নার্স বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এখনও জ্ঞান ফিরেনি? নার্সটি মাথা নাড়িয়ে বলল, না, তবে আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে, ইনশাল্লাহ ভালো হবে। আমি ওখানে থাকতেই একবার হাত নাড়ল মাইশা। এটা দেখে আমি বের হয়ে মা বাবাকে ঘুম থেকে উঠিয়ে খালা খালুকে আনতে এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে থেকে চলে এসে দেখি মাইশার জ্ঞান ফিরছে। খালা খালু মাইশাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল।
সে কি কান্না, কান্নাকাটি শেষ করে বলল, তারা তো ভাবতেই পারিনি যে মাইশা ফিরে আসবে, কারণ এমন কোনো ডাক্তার বলেনি যে অপারেশন করলেই মাইশা ভালো হবে। কিছুক্ষণ পরে খালা খালুকে আমাদের বাসায় নিয়ে আসলাম, কারণ তারা অনেক জার্নি করে আসছে, তাই তাদের রেস্ট দরকার। আর আমাদের সাথে বাবাও চলে আসলো, শুধু মা মাইশার সাথে মেডিকেলে থাকলো। 15 দিন পর, এই 15 দিনে মাইশা প্রায় সুস্থ হয়েছে, তবে এখনও মেডিকেলে আছে। ডাক্তার আজকে বলল আমরা চাইলে বাসায় নিয়ে এসে চিকিৎসা করাতে পারবো। তাই আমি বাঁচলাম, কেননা এই কয়দিন রাতে করে আমার ঘুম হয়নি, প্রতিদিন মেডিকেলে থাকতে হয়েছে। এখন বাসায় নিয়ে আসলে শান্তিমতো ঘুমাতে পারবো। আমার আর মাইশার বাবা মিলে ঠিক করলো যে আজকে বিকালের দিকে মাইশাকে নিয়ে বাসায় চলে যাবে। দুপুরের দিকে কিরে, কেমন আছো? আছে একটু ব্যস্ত। তোর কি খবর? এই তো যাই দিন, অনেক দিন থেকে ভার্সিটি আসিস না যে। আর ওই দিন বলতে ধরেও বললি না কার যেন কি হয়েছে। এই জন্য ব্যস্ত আছি, তবে কালকে থেকে ভার্সিটি যাব। ও আচ্ছা, ভালো। তবে কোনো খবর শুনছিস নাকি? কি খবর শুনবো? কি হয়েছে বল। কেন, তুই কিছু শুনিসনি এখনো? আরে না, বলতো কি হয়েছে। শারমিনের বিয়ে। তবে আমার সন্দেহ হচ্ছে যে তোকে এত ভালোবাসলো সে আবার অন্য কেউকে বিয়ে করবে কিভাবে। ও আচ্ছা, বিয়ে হলে তো ভালোই। কিন্তু দোস্ত, তোকে যে ভালোবাসছিল। তুই ওটা বুঝবি না। আচ্ছা ঠিক আছে রে, পরে কথা হবে। তাই তো বলি, এতদিন মাইশা মেডিকেল রয়েছে, কিন্তু শারমিনের কোনো খবর নেই, আর আমার কাছেও আসেনি। হয়তো বড়লোক ছেলে পাইছে, বিয়েতে রাজি হয়েছে। মেয়েরাই টাকাই লোভী, তবে সব মেয়েরা না, কিছু কিছু মেয়ে। যাক, শারমিনের প্যারা থেকে বাঁচলাম। বিকেলের দিকে মাইশাকে নিয়ে আমরা সবাই বাসায় আসলাম। রাতের কথা। আগামীকাল রাতে চলে যাব, মাইশার মা এখানেই থাকবে। যাওয়া কি খুবই জরুরি? আর কয়দিন পরে গেলে হয় না? না, খুব জরুরি একটা কাজ আছে, আমাকে যেতেই হবে। মাইশা সুস্থ হলে ওর মায়ের সাথে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, যা ভালো মনে হয় করো। এর পরের দিন রাতে মাইশার বাবা চলে যায়, রয়ে যায় মাইশা ও মাইশার মা। এভাবে কেটে গেল আরও কিছুদিন। এর মাঝে মাইশা এখন প্রায় সুস্থ। আর কয়েকদিন পরে মাইশার বাবা এসে নিয়ে যাবে মাইশা ও মাইশার মাকে। এখন মাইশার সাথে খুব বেশি একটা কথা বলি না, আর মাইশাও বলে না। কোনো এক বিকালে আমি ছাদে বসে আছি। ছাদে বসে কি করো? এই তো বসে বসে সময় কাটাই। কখন আসলে তুমি? এই তো এখানে। কিছুক্ষণ দুজন নিশ্চুপ। মন খারাপ নাকি? না, মন তো ভালোই, মন খারাপ হবে কেন? মন খারাপের আবার কারণ লাগে নাকি? যেমন জিএফ এর বিয়ে ঠিক হয়েছে নাকি, সেজন্য? আমি আবার প্রেম করলাম কবে যে জিএফ এর বিয়ে ঠিক হবে? কেন, এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি শারমিনকে? না, ওকে আমি ভালোবাসি না। আর ওর জন্য মন খারাপ হওয়ার তো কারণও আছে না? কতই না ভালোবাসলো মেয়েটা, এখন অন্য কাউকে বিয়ে করতেছে। কিন্তু তোমার তো এখন খুশি হওয়ার কথা। আমি খুশি হব কেন? এতে খুশি হওয়ার কি আছে? না মানে এমনি বললাম আর কি। আচ্ছা তুই থাক, আমি নিচে গেলাম। বলেই নিচে চলে গেল মাইশা। একটা কথা তো বলা হয়নি, তা হলো মাইশা যখন মেডিকেলে ছিল তখন ওর রুম থেকে ওর লেখা ডায়েরিটা খুঁজে বের করে পড়ি। ডায়েরিটা পড়ে জানতে পারি যে মাইশা আমাকে সত্যি অনেক ভালোবাসে। আর আমাকে মুখে না বলার কারণ হলো মাইশা জানে ও আর বেশি দিন বেঁচে থাকবে না। আর যদি অপারেশন করার পর যদি ভালো হয় তাহলে বলবে। আর বাংলাদেশে আসার একমাত্র উদ্দেশ্য হলো আমার সাথে কিছু মুহূর্ত কাটা। কিন্তু এখানে এসে তো জানতে পারলো শারমিন আমাকে ভালোবাসে। আমি আমার বাবা মায়ের নিজের সন্তান না হওয়ার কারণে শারমিন যদি আমাকে বিয়ে না করে, তবে মাইশা কোনো কিছু না বলে বা ওই বিষয়ে কোনো কিছু না জেনে আমাকে বিয়ে করতে রাজি আছে। তবে সবচেয়ে বড় শত্রু হলো ওর রোগটা। এখন আমার মাথায় কিছু ঢুকছে না, কারণ মাইশা এখন সুস্থ আর শারমিনেরও বিয়ে ঠিক হয়েছে। তাহলে মাইশা আমার সাথে আগের মতো কথা বলে না কেন? এর পিছনে কোনো কারণ আছে নাকি? আর আমি যে ডায়েরি পড়েছি তা তো মাইশা জানে না। তাহলে কি? 2 দিন পরে, এই 2 দিন মোটামুটি কথা হয়েছে মাইশার সাথে। আর এদিকে শারমিনের সাথে এখন আমার দেখা বা কথা হয়নি, কারণ শারমিন ভার্সিটিতে আসে না। তাই ভার্সিটি থেকে এসে বিছানায় শুয়ে রেস্ট নিতেছি। রুমে কারো আসার শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি এক নীলপরি আমার রুমে প্রবেশ করতেছে। নীলপরি বলতে পরনে সবকিছু নীল রঙের পোশাক পরা। আর সবচেয়ে বড় কথা হলো নীল রঙের ক্রাশ আমি। ভালো করে তাকাতেই দেখি মাইশা নীল শাড়ি, নীল ব্লাউজ পরে, মাথার চুলগুলো ছেড়ে দিয়ে, হাতে কাছের নীল চুড়ি পরে, মুখে হালকা আটা ময়দা মেখে, কপালে একটা ছোট কালো টিপ দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওই কি দেখো এমন করে? মাইশার কথায় বাস্তবে ফিরে, আমি স্বপ্ন দেখছি না তো? কেন কেন? আমার সামনে নীলপরি দাঁড়িয়ে আছে। কে নীলপরি? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে যে, সেই তো পরিচয় কম না। হঠাৎ এত সাজুগুজুর কারণ কি? অনেকদিন বাইরে যাই না, আর সাজিও না, তাই ভাবলাম একটু সেজেই আজকে বাইরে যাই। ও আচ্ছা। আসো,
কোথাও থেকে ঘুরে আসি। আমার বাইরে যাওয়ার কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও মাইশার উপর ক্রাশ খেয়ে বললাম, তুমি বাইরে যাও, আমি আসছি। এরপর আমি রেডি হয়ে বাইকে করে মাইশাকে নিয়ে কোন এক জায়গায় গেলাম। দুজন পাশাপাশি হাঁটতেছি। হঠাৎ করে, একটা সত্যি কথা বলবা? আমি কি কোনোদিন মিথ্যা বলেছি? না, বলনি। তাহলে আজকেও মিথ্যা বলবো না। তুমি কাকে ভালোবাসো? কই, আমি তো কাউকে ভালোবাসি না। আর ভালোবাসতে তো তুমি জানতেই, তাই না? আমি কিন্তু জানি, তাই বলছি, বলো কাকে ভালোবাসো। যদি জানো তাহলে আবার বলছো কেন? আমি যে তোর মুখ থেকে শুনতে চাচ্ছি তুই আমাকে ভালোবাসিস। এখনো দুজন হাঁটতে হাঁটতেই আসি খোলা আকাশের নিচে একসাথে। কেউ কাউকে দেখছি না, প্রাকৃতিক দৃশ্য দেখছি আর কথা বলছি। আমি যা জানি তা সত্যি কি? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? আমার বাবা মা মেনে নেবে না যে। আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি জানলে কিভাবে আমি জানি তুমি আমাকে ভালোবাসো? একদিন খালার সাথে কথা বলে এসে আমার রুমে ঢুকতে ধরে দেখি তুমি আমার ডায়েরি পড়তেছো। তাই তখন আমি রুমে না ঢুকে আবার খালার কাছে চলে যাই, কারণ তখন আমি এটা চাইনি যে আমি তোমাকে ভালোবাসি তা তুমি জানো আর আমিও জানি। আর একটা কারণ, তা তো তুমি জানোই, সেটা শারমিনের জন্য। ও আচ্ছা, তুমি নিজেকে এত মহৎ ভাবো? না, এটা কিন্তু ঠিক না। মাইশাকে ফাঁকি দিয়ে একসময় একটা লাল গোলাপ নিয়ে পকেটে রেখে দিছিলাম। পকেট থেকে ফুলটা বের করে মাইশার সামনে এক পা মাটিতে ফেলে ফুলটা মাইশার দিকে ধরে, আমি যে তোমাকে ভালোবাসি, ফিরিয়ে দিবে আমাকে কি? কি করছো তুমি এতগুলো মানুষের সামনে? সবাই তো দেখছে। প্লিজ ফাজলামো করো না পলক, উঠো বলছি প্লিজ। আমি বেশি জেদ করলাম না, উঠে বসলাম। তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার মা বাবা মেনে নেবে না, তাই কিছু বলতে পারছি না এখন। কেন মেনে নিবে না? কারণ আমার চাচাতো বোন এক পরিচয়হীন ছেলেকে বিয়ে করেছে, তাকে এখনো মেনে নেয়নি, আর আমাকে তো নিবেই না। তাই পরিবারের জন্য তোমাকে ভালোবেসেও এখন আমি রাজি হতে পারবো না। মা বাবাকে বলবো তারপরে। আমি হা 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 করে হাসতেছি। এভাবে হাসো কেন? কেন হাসছি শুনবা? হ্যাঁ। তাহলে শোনো। আমি মাইশাকে জড়িয়ে ধরে ওর কানের কাছে আমার মুখ নিয়ে, তুমি যে আমাকে ভালোবাসো তা সবাই জানে, আর সবাই রাজি তোমার সাথে আমার বিয়ে দিতে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। এবার মাইশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ পলক। আমি বললাম আই লাভ ইউ টু মাইশা। আর হ্যাঁ, আমি সত্যি আমার মা বাবার সন্তান। শারমিনকে পরীক্ষা করার জন্য এটা মিথ্যা বলা হয়েছে। ও আচ্ছা, থ্যাঙ্কস শারমিনকে মিথ্যা বলার জন্য। কিন্তু বাসায় সবাই রাজি হলো কিভাবে? তুই যখন মেডিকেলে ছিলে তখন আমি আমার মাকে সব কিছু বলি, আর মা সবাইকে বলে আর রাজি করাই। আর মাকে বলছিলাম তুমি যেন কিছু না জানো, তাই তোমাকে কেউ কিছু বলেনি। কেমন সারপ্রাইজ দিলাম তোমাকে শোনা? খুব ভালো, আমি আজকে খুব খুশি। বাহির থেকে ঘুরে এসে আমি আমার রুমে ঢুকলাম, আর আমার সাথে সাথেও মাইশাও আমার রুমে আসলো। তুমি আমার রুমে আসলে যে? বাইরে তো কিছু হলো না, আর কোনো রোম্যান্স না থাকলে পাঠকেরা বলবে পুরো গল্প পড়ে কোনো রোম্যান্স পেলাম না, তাই বলে আমাকে জড়িয়ে ধরে ওর দুটো ঠোঁট আর আমার দুটো ঠোঁট একসঙ্গে করলো। হয়েছে এখন, আর বেশি রোমান্স উপভোগ করতে হবে না। গল্প এখানেই শেষ।